হ্যালো, শুনতে পাচ্ছ? হুম, তুমি আগের দিন কিছু ওই ছবি পাঠিয়েছিলে, ওইটা কোন বইয়ের বলো তো? আচ্ছা, 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 ইয়ে রোটেশন যেটা আর কি দেখছিলাম। আর তার পরেরটা? যেটা ইয়ে রিলেটিভিটির যেটা? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ইয়েটার কোন জায়গাটা বুঝতে পারছো না? ওই পুরো জায়গাটাই রোটেশনের? হুম, আচ্ছা, হুম, 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 আচ্ছা, আচ্ছা, বেশ তুমি আমাকে 3টে পেজ পাঠিয়েছো। ঠিক আছে, ওটা আমি দেখে তোমাকে আমি ইয়ে করছি, বোঝাচ্ছি। আর তারপরে যেটা রিলেটিভিটির ওটা কোন জায়গাটা বুঝতে পারছো না? লাস্ট যে ফটোটা আমাকে পাঠিয়েছে। হুম, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি বলে দেবো। আপাতত কোয়ান্টাম মেকানিক্সটা স্টার্ট করি। কোয়ান্টাম মেকানিক্সের তুমি নতুন নোট, ওই যেটা নোটটা ওটা কি পাঠিয়েছিলে? হ্যাঁ, 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 ওটা 4টে পেজ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, বেশ। ঠিক আছে, আমরা আপাতত যেটা ব্র্যান্ডসেনের যে বইটা, ঠিক আছে, ওটা তুমি পাঠিয়েছিলে আমাকে। আর হ্যাঁ, 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 কোয়ান্টাম মেকানিক্স এটা। ওটা রিলেটিভিস্টিকটা আর কি। দেখো, পেজ 6, 7, 9। পেয়েছো? ঠিক আছে, তাহলে আমরা কি পড়ছি? রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স। দুটো জিনিস এখানে আছে, একটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স, আর একটা হচ্ছে রিলেটিভিটির থিওরি রয়েছে। প্রিসাইসলি বলতে গেলে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। এই দুটো মিলে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স। আচ্ছা, রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্সে তাহলে পার্টিকেলটার নেচার কিরকম হবে? মানে কি জিনিস, মানে টপিকটা কিসের ওপর? মানে পার্টিকেলটা কি ধরনের হতে হবে? একটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেল হতে হবে, মানে আর কিছু না, পার্টিকেলটা খুব 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 ছোট, ঠিক আছে, কোয়ান্টাম রিজিয়নের হতে হবে। আর রিলেটিভিস্টিক বলেছে কথাটা, তার মানে হচ্ছে পার্টিকেলটার ভেলোসিটি কত?
নিয়ারলি সি হয়। তাহলে খুব ছোট্ট একটা পার্টিকেল এবং যার ভেলোসিটি নিয়ারলি সি অথবা যাই হোক। তো এরকম পার্টিকেল গুলোকে নিয়ে ডিল করার সময় ওদের রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্সটা কাজে আসে। আচ্ছা, রিলেটিভিস্টিক কোয়ান্টাম আচ্ছা, কোয়ান্টাম মেকানিক্স এর একদম একটা ইকুয়েশন আছে, শ্রোডিঞ্জার ইকুয়েশন। ঠিক আছে, এটা খুব পপুলার একটা কোয়ান্টাম মেকানিক্স এর ইকুয়েশন। যেখানে কি পাওয়া যায়, শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কি বলো? শ্রোডিঞ্জার ইকুয়েশনটা মনে হয়? হ্যাঁ, 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 আই এইচ স্টার ডেল সাই ডেল টি ইকুয়ালস টু এইচ পাই। আচ্ছা, হুম, বেশ, ঠিক আছে। একটা সাই বা ফাই যাই বলো, একটা ওয়েভ ফাংশনের ওপর একটা হ্যামিল্টনিয়ান অপারেটর। হ্যালো। হুম, একটা ওয়েভ ফাংশন, তার উপর হ্যামিল্টনিয়ান অপারেটর যদি অপারেট করে, এটা ইকুয়াল টু ই সাই হচ্ছে। ইটা যেখানে এনার্জি। ঠিক আছে, বেশ। এইবার তাহলে শ্রোডিঞ্জার ইকুয়েশনটাই যখন আমার রিলেটিভিস্টিক ডোমেনে আসবে, তখন একটা একটা নয়, বেশ কিছু প্রবলেম দেখা দিল। সেই প্রবলেমটা সলভ করতে গিয়ে যে ইকুয়েশন গুলো এলো সেটা হচ্ছে কেজি ইকুয়েশন একটা, প্লেন গর্ডন, আর একটা হচ্ছে একটা ডিরাকের একটা ইকুয়েশন। কি প্রবলেমটা ছিল শ্রোডিঞ্জার ইকুয়েশনে, কি ডিসক্রিপেন্সি দেখা দিল রিলেটিভিস্টিক রিজন? যদি একটা ফ্রি পার্টিকেলেরই যদি তুমি শ্রোডিঞ্জার ইকুয়েশন দেখো, ফ্রি পার্টিকেল মানে তার পোটেনশিয়ালটা জিরো, পোটেনশিয়াল এনার্জিটা জিরো, টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। এখানে পোটেনশিয়াল এনার্জিটা জিরো হয়ে গেল। কাইনেটিক এনার্জিটা কি ছিল, পি স্কোয়ার বাই টু এম। এবার এটাকে যদি অপারেটর ফর্মে লিখি, তাহলে পি অপারেটর স্কোয়ার বাই টু এম ইকুয়ালস টু ই অপারেটর। ঠিক আছে, পি অপারেটরটাকে কিভাবে লেখা যায়? মাইনাস আই এইচ কার ডেল্টা, তাই তো? ই অপারেটরটাকে কিভাবে লেখা যায় একটু আগেই বললে তুমি, বলো। আই এইচ কার ডেল্টা টি, বেশ, খুব ভালো। তাহলে তুমি একটু যদি খাতায় করো তাহলেই বুঝতে পারবে, পি স্কোয়ার হচ্ছে, তার মানে এখানে মাইনাস এইচ কার স্কোয়ার ডেল্টা স্কোয়ার হচ্ছে, তাই তো, বাই টু এম। আর ডান দিকে হচ্ছে আই এইচ কার ডেল ডেল টি। ঠিক আছে, তাহলে দেখো এখানে একটা, প্রথমত একটা প্রথমেই ডিসক্রিপেন্সি আছে, যেটা হচ্ছে ডান দিকে যেটা আছে টাইম, সেই টাইম অপারেটরটা ফার্স্ট অর্ডার, মানে টাইম ডেরিভেটিভটা ফার্স্ট অর্ডার। ঠিক আছে, বাঁদিকে স্পেস ডেরিভেটিভ যেটা আছে ডেল্টা স্কোয়ার, ওটা কিন্তু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তাই তো? এবার রিলেটিভিটিতে কি হয়, রিলেটিভিটিতে আমরা কিন্তু স্পেস টাইমটাকে ইকুইভ্যালেন্ট হিসাবেই ধরি, মানে টাইমটাও স্পেসের সাথে আমরা ধরি, মানে কনসিডারেশনে নিই, এক্স ওয়াই জেড টি। ঠিক আছে, চারটে কোঅর্ডিনেট। তো সেই রকম ব্যাপার যদি হয়, তাহলে তো এই জিনিসটা ঠিক, মানে ঠিক ব্যাপারটা হচ্ছে না। একটা ইকুয়েশনের লেফট সাইডে আমি দুটোকে স্পেস আর টাইম ইকুইভ্যালেন্ট ধরেছি, কিন্তু লেফট সাইডে স্পেসটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ, রাইট সাইডে টাইমটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ। এইটা হচ্ছে প্রথম একটা খুব বড় ডিসক্রিপেন্সি শ্রোডিঞ্জার ইকুয়েশনটা যখন রিলেটিভিস্টিক রিজিয়নে আসছে। ঠিক আছে, আর আমরা অবশ্যই যে হ্যামিল্টনিয়ানটা ইউজ করেছিলাম, ওটা অবশ্যই পি স্কোয়ার বাই টু এম প্লাস ভি, যদি ফ্রি পার্টিকেল না ধরি, ভিটাকে যদি ধরি, তাহলে তাই আছে পি স্কোয়ার বাই টু এম বাই ভি, ওটা একটা নন রিলেটিভিস্টিক হ্যামিল্টনিয়ান। তো সেটাকে আমরা রিলেটিভিস্টিকে যখনই আনবো, সেটা হবে না, স্বাভাবিকভাবেই হবে না। তো এই ডিসক্রিপেন্সি গুলোকে মেটানোর জন্য হয় আমার ইকুয়েশনটা পুরোটাই হয়ে যাক সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, দুটো দিক, নয় আমার ইকুয়েশনটা দুটো দিকই হয়ে যাক ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ।
তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যে ইকুয়েশনটা আসছে সেই ইকুয়েশনটাই হচ্ছে প্লেন গর্ডন ইকুয়েশন। আর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যে ইকুয়েশনটা হবে সেটা হচ্ছে ডিরাকের যে ইকুয়েশন। ঠিক আছে? তো আমরা সবার ফার্স্টে প্লেন গর্ডন ইকুয়েশনটাই হ্যাঁ, বলছি। তো যেটা এলো আমাদের ডিসক্রিপেন্সি যেটা কি এলো, লেফট হ্যান্ড সাইডটা মানে ওয়ান একটা ইকুয়েশনে ওয়ান সাইডে এলো হচ্ছে স্পেসের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, অ্যানাদার সাইডে এলো টাইমের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তো রিলেটিভিটিতে আমরা স্পেস আর টাইমটাকে ইকুইভ্যালেন্ট করি, মানে স্পেস টাইম ইকুইভ্যালেন্স এই ব্যাপারটা আমরা কনসিডার করি। কারণ আমরা কোঅর্ডিনেটের জায়গায় লিখি এক্স ওয়াই জেড কমা টি, তাই তো? চারটে কোঅর্ডিনেট ধরি। তো সেক্ষেত্রে একই জিনিস যখন ধরছি ইকুইভ্যালেন্ট একটা ব্যাপার জিনিস, সেটা লেফট হ্যান্ড সাইডে সেম ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এবং সেই ইকুয়েশনেরই রাইট হ্যান্ড সাইডে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এটা একটা বড় ডিসক্রিপেন্স। হয় পুরো ইকুয়েশনেই দুটো সাইডে ডবল মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ থাকলো, না হয় দুটো সাইডেই ইকুয়েশনটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ থাকলো, তবে জিনিসটা দাঁড়ালো ঠিকঠাক, একটা মিনিংফুল ওয়ে হলো। তো সেকেন্ড অর্ডার যে ডেরিভেটিভ যে ইকুয়েশনটা সেটাই হচ্ছে ক্লিন গর্ডান ইকুয়েশন। আর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যে ইকুয়েশনটা আমরা ওটা করব সেটা হয়ে যাবে ডিরাক ইকুয়েশন। ঠিক আছে? ডিরাক যে বের করেছিল সেটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ইকুয়েশনটা। আর ক্লেন গর্ডন যেটা বের করেছিল, ক্লেন গর্ডন অ্যাকচুয়ালি বের করেনি, মানে যখন শ্রডিঞ্জার দেখেছিল ব্যাপারটা তখন শ্রডিঞ্জারই ব্যাপারটা ডিরাইভ করেছিল। ক্লেন গর্ডন আরো ইন্টারপ্রেট ভালো করে আর কি জিনিসটা করেছে, তো তার ওই জন্য ক্লেন গর্ডনের নাম দিয়ে ইকুয়েশনটা হয়েছে। তো ক্লেন গর্ডন ইকুয়েশনটা আমরা করব। ঠিক আছে? প্লেন গর্ডন ইকুয়েশনটা একদম তুমি চলে যাও পেজ 680, ইকুয়েশন নাম্বার 15.4, মানে জাস্ট পরের পেজটাতে। তার আগে অবধি এতক্ষণ আমি যা বললাম সেগুলো রয়েছে। ঠিক আছে? তাহলে রিলেটিভিস্টিক যখন রিজিয়নে আমরা আসছি তখন কি হয়ে যায়, ই ইকুয়াল টু পি স্কোয়ার বাই টু এম, ওই জিনিসগুলো আর রইলো না, এখানে একটু চেঞ্জ হয়ে এলো। ই স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর প্লাস পি স্কোয়ার সি স্কোয়ার, তাই তো? এইবার তুমি এই জায়গাটায় যদি তুমি ওই অপারেটর ফর্মের ভ্যালুগুলো বসাও, ই এর জায়গায় তুমি বসালে আই এইচ কার ডেল ডেল টি, আর ওদিকে এম স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর যেমন আছে থাকলো, এম তো রেস্ট মাস। আর পি অপারেটরের জায়গায় তুমি যদি তোমার ওই অপারেটরটা মাইনাস আই এইচ কার ডেল্টা যদি বসাও, বসিয়ে দেখো ইকুয়েশন 15.5 আসছে। এইবার দেখো তাহলে লেফট হ্যান্ড সাইডে টাইমের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ রয়েছে, রাইট হ্যান্ড সাইডে স্পেসের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। খুব সুন্দরভাবে ইকুয়েশনটা আমরা পেলাম, মিনিংফুল ইকুয়েশন তৈরি হলো। এবং এই ইকুয়েশনটাকেই বলবো প্লেন গর্ডন ইকুয়েশন ফর আ ফ্রি পার্টিকেল, যেখানে আমরা পোটেনশিয়ালটাকে ধরি। ঠিক আছে? এইটা একটা তাহলে ইম্পর্টেন্ট ইকুয়েশন, খুব সোজা এখনো অবধি চলছে, কোনো মানে অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা, এইবার নেক্সট আসছে চার্জ পার্টিকেল ইন অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। তখন তাহলে ব্যাপারগুলো কিরকম দাঁড়ায়? বলছে ইফ আ স্পিনলেস পার্টিকেল, স্পিনটাকে এখন করবো না, তার একটা ইলেকট্রিক চার্জ আছে, চার্জটা কিউ, যেটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে মুভ করছে, যার ভেক্টর পোটেনশিয়াল হচ্ছে এ। এ অবশ্যই স্পেস আর টাইমের ফাংশন। ঠিক আছে? আর তার একটা এ অবশ্যই স্পেস আর টাইমের ফাংশন, আর টি। ঠিক আছে? আর অবশ্যই আরেকটা স্কেলার পোটেনশিয়াল রয়েছে ফাই, সেটাও সেম ভাবে স্পেস আর টাইমের ফাংশন। এইবার এইবার দেখো এখানে কি বলেছে, বলছে উই ক্যান ইন অ্যানালজি উইথ দ্য নন রিলেটিভিস্টিক কেস, যেটা আগে কোনো একটা ইয়েতে দেওয়া ছিল ইকুয়েশনটা 5.230, যাই হোক। এবার রিপ্লেসমেন্ট গুলো করছি, যেটা হচ্ছে ই, যেটা হচ্ছে ইটা রিপ্লেস হচ্ছে ই মাইনাস কিউ ফাই দিয়ে,
পি অপারেটরটা রিপ্লেস হচ্ছে পি মাইনাস কিউ এ, ঠিক আছে? কিউ আর ফাই এখানে কেন ইয়েটা হচ্ছে, দেখো ফাইটা তো পোটেনশিয়াল, পোটেনশিয়ালের সাথে যখনই চার্জ মাল্টিপ্লাই হবে তখন কিন্তু এনার্জি আসবে। ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কিউ ভি পড়েছি আমরা, তা সব থেকে ভালো ইভি, ইভি তো ওয়ার্কের ইয়ে, ঠিক আছে? ওয়ার্ক মানে এনার্জি আর কিছুই না, ঠিক আছে? এনার্জি। তো দেখো সেইটাই কিন্তু সবসময় মনে রাখবে ডাইমেনশন কিন্তু সেম থাকবে। ই থেকে মাইনাস হচ্ছে মানে কিউ পাইটাও এনার্জিরই ডাইমেনশন, ঠিক আছে? আচ্ছা, পিটাকে রিপ্লেস করছি পি মাইনাস কিউ এ দিয়ে, সেম ভাবে কিউ ইন্টু এ যদি করি, ভেক্টর পোটেনশিয়াল দিয়ে যদি করি, তাহলে কিন্তু আমরা পাচ্ছি পি। পিটা কি বলো? লিনিয়ার, ঠিক আছে? বেশ, তো এটা দিয়ে যদি আমি রিপ্লেস করি তাহলে যে আমার ইকুয়েশনটা হবে ই স্কোয়ার মাইনাস এম স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর প্লাস পি স্কোয়ার সি স্কোয়ার, যে ইকুয়েশনটা দাঁড়ালো এইটা, ই আর পি এর জায়গায় আমি রিপ্লেস করলাম। রি- এইবার হচ্ছে বলছে মেকিং দ্য সাবস্টিটিউশন 15.2, 15.2 তে ওই অপারেটর কনভার্ট করে দিল, অপারেটর ফর্মে লিখে দিলাম। লেখার পর বলছে ইট ইজ ইন্টারেস্টিং টু ইনভেস্টিগেট দ্য নন রিলেটিভিস্টিক লিমিট অফ দিস ইকুয়েশন। In order to do this, we introduce the new wave function psi, which is related, psi নয় অ্যাকচুয়ালি psi tilt, ঠিক আছে? ওপরে একটা টিল্টা রয়েছে, ঠিক আছে? তো which is related to psi rt by যে রিলেশনটা মানে psi আর psi টিল্টার মধ্যে রিলেশন যেটা রয়েছে সেটা এইটা, কিছুই না, একটা এক্সপোনেনশিয়াল রিলেশন রয়েছে, ঠিক আছে? তাহলে psi tilde is equal to psi e to the power I mc square t by h hat, ওকে? হ্যাঁ, ওইটা আসছি আস্তে আস্তে, তুমি পড়বে একটা তোমার মনে আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ রিলেটিভিটি, বেশি কিছু না, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিটা পড়লেই তুমি কি একটু একটু জাস্ট ঝালিয়ে নিও, ঠিক আছে? গ্রাজুয়েশনে ছিল কি ওটা তোমাদের? আচ্ছা আচ্ছা, হুম হুম, হ্যাঁ ওইটা আস্তে আস্তে তুমি ইয়ে করো, বুঝতে না পারলে অবশ্যই আমাকে বলো। মানে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিটা তোমার জানতে হবে, নাহলে কিন্তু এইগুলো বুঝতে একটু অসুবিধা হয়ে যাবে। আচ্ছা, তুমি এবার বলো এইচ কার্ডটা কি? তার ভ্যালু মানে ভ্যালু বলতে পারবে না, সেটা ইয়েটা কি, প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের সাথে তার রিলেশনটা কি? এইচ বাই টু পাই, আরো প্রিসাইসলি যদি বলি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এইচ, এগুলো একটু কিন্তু বেসিক জিনিস, এগুলো মাথায় রাখতে হবে। বেশ, যাই হোক, তো টাইটিলটা একটা এলো, নতুন অপারেটর, নতুন অপারেটর বলবো না, ফাংশন, ওয়েব ফাংশন, যেটা সাই এর সাথে ওই ওই রিলেশন রয়েছে। এবং সেই আমি পরের যে আমার মেন ওই যে আগের ইকুয়েশনটা 15.8, ওখানে আমি যদি সাই সাই টিলটা বসিয়ে দিই তাহলে কিন্তু এ এই ফর্মটা দাঁড়াচ্ছে, ঠিক আছে? যে 15.10, ঠিক আছে? এই ফর্মটা দাঁড়াচ্ছে একদম পুরো অপারেট করা, সব অপারেট করে দিলাম ফার্স্টে, মাইনাস এইচ কার স্কোয়ার ডেল স্কোয়ার সাই টিলটা ডেল টি স্কোয়ার ওটা অপারেট করালাম। তারপরে মানে ওটাকে ফার্স্টে স্কোয়ার এর টার্মে ভেঙেছে, এ মাইনাস বি স্কোয়ারের টার্মে, ঠিক আছে? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয়েছে, বুঝতে পেরেছো তো? ওইটা দিয়ে তারপর অপারেট করি, ঠিক আছে? ডান দিকে সেম ভাবে জিনিসটা হয়েছে। এইবার বলছে ইন দ্য লিমিট ইন হুইচ ইউ ফাই, যেটা এমসি স্কোয়ারের সাথে, এমসি স্কোয়ারের সাথে না, এমসি স্কোয়ারের থেকে মাচ মাচ লেস, মাচ মাচ স্মলার,
তখন কি হচ্ছে এইচ এইচ কাট বাই 2 MC² ডেল ফাই ডেল এইটা তার ভ্যালুটা মড ভ্যালুটা মাচ লেস দ্যান পাই এর মড ভ্যালু। ঠিক আছে? এবং এইচ কাট স্কয়ার বাই 2 MC² ডেল স্কয়ার সাই টিলটা ডেল টি স্কয়ার এইটার যে মড ভ্যালুটা সেটা হচ্ছে এইচ কাট ডেল সাই ডেল টি মড ভ্যালুর থেকে কম। এই জিনিসটা বুঝতে পারলে কিনা আগে আমাকে বলো। আর কিছুই না, এটা এখনো অব্দি রিলেটিভিস্টিক এ রয়েছে। এইটাকে রিলেটিভিস্টিক থেকে নন রিলেটিভিস্টিক এ যদি আমি নিয়ে যাই তাহলে এই জিনিসটা মানে ওই লিমিটটা যদি কিউ পাই যদি এমসি স্কোয়ারের থেকে কম হয় মানে মাচ লেস দেন হয়, এতক্ষণ ছিল কিউ পাইটা এমসি স্কোয়ারের কম্পেয়ারেবল, তাই জন্য রিলেটিভিস্টিক ছিল। তুমি বললে না যে কোনো পার্টিকেল সেটা সি স্কোয়ার মানে সি এর সাথে তার ভেলোসিটিটা সি এর নিয়ারলি নিয়ার টু সি ভ্যালুটা, তো সেটাই কিউ পাই ইজ নাথিং বাট এনার্জি। আর ইকুয়াল টু এমসি স্কোয়ার এনার্জি সেটাও জানি, মানে এমসি স্কোয়ারটা অ্যাকচুয়ালি এনার্জি, তো রিলেটিভিস্টিক এনার্জিটা নয় এটাই বলছি, যে কিউ পাইটা এমসি স্কোয়ারের থেকে খুব খুব ছোট। মানে আর কিছুই না, বলতে চাইছে রিলেটিভিটি নয়। হ্যালো, তো ওটাই বলতে চাইছে যে মানে কিউ পাই যে এনার্জিটা সেইটা রিলেটিভিস্টিক এনার্জি নয়, রিলেটিভিস্টিক রিজিয়নে পড়ছে না, অনেক কম, মানে নন রিলেটিভিস্টিক কেসে পড়ে যাচ্ছে। তখন স্বাভাবিকভাবে যে এই অপারেটরটা যেটা ছিল এইচ কাট বাই 2 MC² ডেল ফাই ডেল টি সেটা ফাই এর থেকে অবশ্যই কম হবে মাছ। আর যেটা ফাই এর যে আমার ডবল মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা সেটা ফাই এর টাইমের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের থেকেও মাছ লেস হবে। তাহলে this equation reduces to the non-relativistic Schrodinger equation for a spinless particle of mass m and charge q in an electromagnetic। দেখো নিচে তাই হয়ে যাচ্ছে, কি হচ্ছে এখান থেকে জাস্ট পড়ে থাকছে হচ্ছে আই এইচ কাট ডেল সাই ডেল টি লেফট হ্যান্ড সাইডে। এটা অ্যাকচুয়ালি মানে ডিরাইভ করলে আর কি খুব ভালো হয়। লেফট হ্যান্ড সাইডে জাস্ট ওইটা পড়ে থাকছে আই এইচ কাট ডেল সাই ডেল টি, কারণ এমসি স্কোয়ার মাইনাস কিউ পাই ওইটা কি হয়ে যাচ্ছে, জাস্ট এমসি স্কোয়ার হয়ে যাচ্ছে, কিউ পাইটা থাকছে। হুম, একদম। আর সেম জিনিস। হুম, মাছ গ্রেটার দেন কিউ পাই। হুম হুম হুম, একদম হুম, ছোট। হুম, তারপর আরেকটা খুঁজে পেয়েছো, ডেল স্কোয়ার সাই ডেল ডেল স্কোয়ার সাই টিলটা ডেল টি স্কোয়ার। ওগুলো অ্যাকচুয়ালি সব জিরো হয়ে যাচ্ছে ডেল সাই ডেল টির কাছে, সব ওগুলো এতই নেগলিজেবল হয়ে যাচ্ছে, পুরো ডান দিকে ওই লেফট হ্যান্ড সাইডে যে থার্ড ব্র্যাকেটের মধ্যে ওই টার্মটা তো পুরোটা নেগলিজেবল হয়ে যাচ্ছে।
ঠিক আছে? কারণ কারণ বলো? এইমাত্র তুমি বললে যে ওইগুলো তোমার ওইখান থেকে কিউ পাইটা চলে যাচ্ছে, আবার কিউ পাই স্কোয়ার আছে, কারণ আগে একটা কিউ পাই মাল্টিপ্লাই আছে, দেখেছো? তো ওই জিনিসটা থেকে ওইটা নেগলেজ মানে ইয়ে হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, মানে ওগুলোকে আমরা নেগলিজিবল ধরবো। এবং বাঁ দিকে যে মাইনাস এইচ কার স্কোয়ার ডেল সাই ডেল স্কোয়ার সাই টিলটা ডেল টি স্কোয়ার আছে, সেটাও নেগলিজিবল হয়ে যাচ্ছে। ওটা একটু ঠান্ডা মাথায় তোমাকে মানে দেখতে হবে, ঠিক আছে, পেন পেপারে করে, তাহলে বুঝতে পারবে। বুঝতে না পারলে আমাকে অবশ্যই বলবে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, একবার জাস্ট, হ্যাঁ, হ্যাঁ, নাহলে আমি ডিরেক্ট করে দেখিয়ে দেবো। তো জাস্ট ওইখানে আমার ওই মাঝের মিডিল টার্মটা থাকছে আই এইচ কার ডেল সাই টিটা ডেল টি। আর ডান দিকে কি হচ্ছে? ডান দিকে দেখো কি কি পড়ে থাকে। ডান দিকে কিন্তু পুরো যে ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে পুরোটাই পড়ে রয়েছে, ওটাকে আবার সেই মানে এ মাইনাস বি হোল স্কোয়ারে নিয়ে চলে এসছে ওটা। আগেরটায় ভাঙা ছিল, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ছিল। ঠিক আছে, বুঝতে পেরেছো? তুমি 15.8টা দেখো, 15.8 এর রাইট হ্যান্ড সাইডটা ওই ফর্মেই কিন্তু এনেছে, ঠিক আছে? আর তার সাথে কিউ ফাই আছে। আর বাই একটা জিনিস আছে, মানে টু এম সি স্কোয়ার দিয়ে ডিভাইড হয়েছে কিন্তু। সি স্কোয়ার গুলো কেটে গেছে, 1/2m রয়েছে, আর এদিকে একটা কিউ ফাই। এটা তুমি জাস্ট তুমি একটু ইয়ে ডিরাইভ করলেই জিনিসটা পেয়ে যাবে। এই জিনিসটাই কিন্তু নন রিলেটিভিস্টিকের ক্ষেত্রে স্ক্রডিঞ্জার ইকুয়েশন। একটা চার্জ পার্টিকেলের, অবশ্যই সেটা স্পিনলেস, যেটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে রয়েছে, ঠিক আছে? তাহলে যখন আমরা ওই আর কি একটা লিমিট দিচ্ছি, নন রিলেটিভিস্টিক লিমিট, তখন কিন্তু ঠিক মানে ঠিকঠাক ভাবেই সেটা রিডিউস হয়ে যাচ্ছে, যেটা কিনা এখানে বলেছে চ্যাপ্টার 11-এ ছিল, 11.17-এ আগেও দেখিয়েছিল এটা। তো সেই ইকুয়েশনই ফিরে আসছে আবার। তো এটা মোর জেনারেলাইজড ফর্ম যে ইকুয়েশন, ঠিক আছে? কোন ইকুয়েশনটা? 15.10, ঠিক আছে? বেশ। আচ্ছা, এরপরে হচ্ছে স্টেশনারি স্টেট সলিউশন। আচ্ছা, লেট আস রিটার্ন টু দ্য ক্লিন গর্ডন ইকুয়েশন 15.8। 15.8 এ যে ক্লিন গর্ডন ইকুয়েশনটা ছিল, ঠিক আছে, মানে যেটা চার্জ পার্টিকেলের জন্য বেসিক যে ক্লিন গর্ডন ইকুয়েশনটা আমাদের ফার্স্টে রিপ্লেস সাইকেলটা দিয়ে রিপ্লেস করার আগে যেটা ছিল। তো সেইটাতে আসি, বলছে সাপোজ দ্যাট এ এন্ড ফাই আর ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম। এতক্ষণ কিন্তু এটা আর আর টি এর ফাংশন ছিল, ফাইটাও কিন্তু আর আর টি এর ফাংশন ছিল। এবার বলেছে টিটার রেসপেক্টে এই দুটো ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল। তাহলে এটা জাস্ট অনলি সাই, এটা আর এর ফাংশন হলো, আর ফাইটা আর এর ফাংশন গেল। তো এবার বলছে দেন স্টেশনারি স্টেট বলো। স্টেশনারি মানেই হচ্ছে টাইমের রেসপেক্টে কোনো চেঞ্জ হবে না। স্টেশনারি কথাটার মানেই তাই। তো তাই জন্যই টি এর কোনো ডিপেন্ডেন্স রইলো না, ঠিক আছে? তাহলে সাই আর টি ইজ ইকুয়াল টু সাই আর এক্স। হ্যাঁ, হ্যাঁ, হুম, হুম। ফাংশনটার মধ্যে টি ডিপেন্ডেন্সি থাকছে, সেটা ফাংশনটা হচ্ছে, দেখো এটা হচ্ছে ক্যাপিটাল ফাই লেফট হ্যান্ড সাইডে যেটা রয়েছে আর আর টি এর মধ্যে। কিন্তু মেন যে আমার মানে মেন বলবো না, মানে যে আমার ফাংশন যেটা সাই স্মল সাই যেটা রয়েছে, ওটা কিন্তু দেখো আর এর রেসপেক্টে রয়েছে, অনলি আর। তার ওপর আমি যে একটা ইয়ে করেছি, ধরো একটা ট্রান্সফরমেশনই তুমি বলতে পারো, রিলেশনটা হচ্ছে এক্সপোনেনশিয়াল অফ আই ই টি বাই এইচ কাট রয়েছে, ঠিক আছে? মানে আমার স্টেট যেটা সাই আর, সেইটা কিন্তু স্টেশনারি। হ্যাঁ, আমার স্টেশনারি যে স্টেটটা সেটা সাই আর, স্মল সাই আর যেটা, ঠিক আছে? তাই আরটিটা হচ্ছে জেনারেলাইজ, আমাকে টাইমটাকে তো নিতেই হবে, টাইমটা আমাকে নিতে হবে। মানে আমার তো
নরমালি তো আমার ওয়েভ ফাংশনটা সেটা তো স্টেশনারি নয়। সেটা টাইমের রেসপেক্টেও আমার রয়েছে। বুঝতে পেরেছো? সেটা টাইমের ডিপেন্ডেন্স রয়েছে। কিন্তু যখন আমি একটা ওয়েভ ফাংশন নিচ্ছি, একটা ওয়েভ ফাংশন নিচ্ছি বলা ভুল। আমার যখন এ আর ফাই আমার দুটো পোটেনশিয়াল, ভেক্টর পোটেনশিয়াল আর আমার যে স্কেলার পোটেনশিয়াল, এই দুটো যখন আমার টাইমের রেসপেক্টে ইন্ডিপেন্ডেন্ট, তখন কিন্তু আমার স্মল সাই আরটা থাকে। বুঝতে পারছো? আরো এগোই, আস্তে আস্তে হয়তো বুঝতে পারবে। আচ্ছা, তো আমার এই যে এই ইকুয়েশনটা এইটা রইলো। এবার সাবস্টিটিউটিং 15.12 ইন্টু 15.8, ওই আমি ওই সাই আর টি, ওই সাই আর টি নয়, সাইটা আর কি বসালাম। সাই আর যেটা ওটা আমার ক্লেন গর্ডন ইকুয়েশনে বসিয়ে দিলাম। ইন পার্টিকুলার, ইফ এ জিরো যদি হয়, আমার কোনো ভেক্টর পোটেনশিয়াল নেই, আর ফাইটা যদি স্ফেরিক্যালি সিমেট্রিক হয়, তাহলে কি হচ্ছে? স্বাভাবিকভাবে এটা তো জিরো হয়ে যাচ্ছে, মাইনাস সি স্কোয়ার এইচ কার স্কোয়ার ডেল স্কোয়ার তাই। আর এদিকে আমার হচ্ছে ফাইটা স্ফেরিক্যালি সিমেট্রিক বলতে আর কিছুই না, আর এর রেসপেক্টে আর কি সিমেট্রিক, মানে আর এর ফাংশন, এবং সেটা মানে আর এর মানে স্ফিয়ারের রেডিয়াস বরাবর সেটা সিমেট্রিক্যাল থাকবে। যে রেডিয়াসেই যাও তুমি মানে সিমেট্রিক ব্যাপারটা মেনটেন করবে পার্টিকুলার রেডিয়াসে সব দিকটা। আচ্ছা, তো ফাইটা আর এর রেসপেক্টে হয়ে গেল, বাদ বাকি সব সেম। আচ্ছা, এখানে ফলোইং দ্য মেথড অফ সেকশন 7.2, আচ্ছা মেথডটা কি জানি না, আচ্ছা মেথডটা হচ্ছে এই মেথডটা পড়েছো, বলো নামটা বলতে পারবে? একদম, সেপারেশন অফ ভেরিয়েবল ম্যাথমেটিক্যাল মেথডে পড়েছো। সেইটাকে আমরা সেপারেশন অফ ভেরিয়েবল মেথডে সলভ যদি করতে চাই, তাহলে কি সাই ই এল এম আর, সেটা কি একটা আর এর রেসপেক্টে আর একটা থিটা, যেহেতু স্ফেরিক্যাল কোঅর্ডিনেট, তাহলে আর এর একটা ফাংশন থাকছে আর একটা ফাই থিটার ফাংশন, অ্যাঙ্গুলার ফাংশন থাকছে, ঠিক আছে? হুম 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 হুম। এটা টোটাল, টোটাল এনার্জি। হুম হুম। কারণ এনার্জিটা তো কোয়ান্টাইজড এখানে এখন, কোয়ান্টাম মেকানিক্সে তো এনার্জি কোয়ান্টাইজড হয়ে গেছে। বুঝতে পেরেছো? তো সেই, আচ্ছা, এইবার হচ্ছে, এবার তার রেডিয়াল যে রেডিয়াল ফাংশনের যে ইকুয়েশনটা সলভ টলভ করে এই জিনিসটা পাচ্ছে, দেখো 15.6। ঠিক আছে? এই এত বড় একটা ইকুয়েশন পাওয়া গেল। এটা কিন্তু অনলি দেখো রেডি মানে তোমার আর এর ওপরই ডিপেন্ড করছে, সবকিছু আর দিয়ে রয়েছে। আচ্ছা, এবার as in the case of Klein Gordon equation 15.8, it is instructive to examine the non-relativistic limit of the equation we have obtained. আবার সেই একই জিনিস, যেটা এসছে সেটা নন রিলেটিভিস্টিক লিমিটে আর কি আমরা এক্সামিন করবো জিনিসটা। তো ই ইজ ইকুয়াল টু ই ড্যাশ প্লাস এম সি স্কোয়ার, অ্যান্ড উই অ্যাসিউম দ্যাট বোথ ই ড্যাশ তার মড ভ্যালু আর কিউ পাই এর মড ভ্যালু, যেটা কিনা এম সি স্কোয়ারের থেকে কম। আমাদের নন রিলেটিভিস্টিক রিজিয়নে যেতে গেলে তাই আমার ইয়ে কন্ডিশনটা হওয়া উচিত। আগের বারও যে কন্ডিশনটা করেছিলাম, কিউ পাইটা ই এর থেকে এম সি স্কোয়ারের থেকে সব মানে কম হবে অবশ্যই। তো এখানেও সেম জিনিস। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার ওই ইকুয়েশনটা লিখে পেলাম, ই মাইনাস ইয়ে, জাস্ট ইকুয়েশনটা লিখে ফেললাম, ঠিক আছে? এখান থেকে দেখো কিভাবে ডিরাইভ করেছে, এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4 কমন নিয়েছে। এবার ওটাকে তোমার 1 প্লাস ই ড্যাশ মাইনাস কিউ পাই বাই এম সি স্কোয়ার, ওটা হোল স্কোয়ার আছে, ওটাকে ইয়ে করেছে, সিরিজ এক্সপেনশন করেছে, মনে আছে? সিরিজ এক্সপেনশন মনে আছে ম্যাথে, ক্লাস 12-এ? আচ্ছা, যাই হোক, ঠিক আছে। খুব বেশি মনে রাখার দরকার নেই, এগুলো বারবার করতে করতে দেখবে ওই একই জিনিস আছে। দেখো, ওয়ান ওয়ান প্লাস এ বাই বি হোল স্কোয়ার, সেটাকে আমরা যদি ইয়ে করি, এক্সপ্যান্ড করি, তাহলে ওয়ান প্লাস টু এ বাই বি হয়,
প্লাস আরো হায়ার অর্ডার টার্ম গুলো থাকে। হায়ার অর্ডার টার্ম গুলো এখানে নেগলিজিবল করেছে। কারণ হায়ার অর্ডার টার্ম গুলো আরো স্মল হয়ে যাচ্ছে। ওগুলো প্রায় নেগলিজিবল। ঠিক আছে? তো দেখো ওই জন্য তোমার দিয়েছে হচ্ছে 2 মানে ওটা আর লেখেনি, নেগলিজিবল করেছে এবং সেটাকে সবকিছু অ্যালজেব্রা করে যেটা আছে 2mc স্কোয়ার ই ড্যাশ মাইনাস কিউ ফাই। Hence, we see that in non-relativistic limit the equation reduces to ultimately কিন্তু দেখো দাঁড়াচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশনের ইয়েটাতেই, মানে শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর আ চার্জ পার্টিকেল। ঠিক আছে? 15.919 যেটা এখানে ই ড্যাশটা কি, ই ড্যাশটা আর কিছু না, নন রিলেটিভিস্টিক এনার্জিটা। ঠিক আছে? আচ্ছা, বলছে this is the expected result since it can equally be obtained by starting from the non-relativistic Schrodinger equation. Non-relativistic Schrodinger equation থেকেও এই জিনিসটা obtain করা যায়। অবশ্যই এটা কখন, যখন এ আর ফাই টাইম ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে? আচ্ছা, এইবার তোমার যে তুমি যে কথাটা বলছিলে সেইটাতে আসো, যেটা তুমি ওই ইকুয়েশনটাই আমার আবার এলো, কিন্তু তোমার ওই ইকুয়েশনটাই ফাই এই সাই টিলটা আর টি ইকুয়াল টু সাই আর এক্সপোনেনশিয়াল মাইনাস আই ই ড্যাশ টি বাই এইচ কাট। সেপারেশন অফ ভেরিয়েবল যেটা দেখলে এখানে কিন্তু ওই তুমি ওইভাবেই ভাবতে পারো। সেপারেশন অফ ভেরিয়েবল একটা আমার একটা টোটাল ওয়েভ ফাংশন আছে, টাইম ডিপেন্ডেন্ট অবশ্যই সেটা, সেটা আর এর ওপরও ডিপেন্ড করছে, টাইমের ওপরও ডিপেন্ড করছে। সেইটাকে আমরা দুটো ফাংশন ভেঙে ফেলতে পারি। একটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট আমার ওয়েভ ফাংশন যেটা হচ্ছে সাই আর, আর একটা আমার টাইম ডিপেন্ডেন্ট একটা ফাংশন থাকবে যেটা এক্সপোনেনশিয়াল দিস। ঠিক আছে? বেশ। আচ্ছা, এইবার আচ্ছা, টার্নিং নাও টু দ্য পার্টিকুলার কেস ফর হুইচ a is equal to 0 and phi is spherically symmetric, we find using 15.18 that non-relativistic limit of the radial equation 15.16। আচ্ছা, 15.18 টাকে 15.16 এ এবার কিন্তু বসাচ্ছে। ঠিক আছে? 15.16 এর রাইট হ্যান্ড সাইডে দেখো যে ই মাইনাস কিউ ফাই হোল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4, ওইটার জায়গায় কিন্তু এবার নন রিলেটিভিস্টিক যেটা 2mc স্কোয়ার ইন্টু ই ড্যাশ মাইনাস কিউ ফাই বসাচ্ছে। ঠিক আছে? সেটা বেশি বসিয়ে আর কিছু না, ওই ডান দিক বাদিক যা করে ওই ফর্মটায়। ঠিক আছে? এগুলো কিন্তু তুমি অবশ্যই করে দেখবে, নাহলে কিন্তু মানে এগুলো মনে রাখা সম্ভব নয় কিন্তু। এগুলো করে করেই দেখতে হবে, পরীক্ষার খাতায় যদি করতে হয় তোমাকে করে করেই যেতে হবে। ঠিক আছে? এইবার হচ্ছে ইন্টারপ্রিটেশন অফ ক্লিন গর্ডন কেজি ইকুয়েশন, কন্টিনিউটি। কি বলেছে একটু পড়ি, বলছে উই নাও টার্ন টু দ্য ইন্টারপ্রিটেশন অফ কেজি ইকুয়েশন, দিস ইজ নট ট্রিভিয়াল সিন্স as pointed out above the kg equation is of second order in the time derivative। আচ্ছা, যেটা বললাম যে আমার এতক্ষণ যেটা আমার ডিসক্রিপেন্সি ছিল, স্পেসে সেকেন্ড অর্ডার তো ছিলই ডেরিভেটিভ, টাইমের ডেরিভেটিভটা ফার্স্ট অর্ডার ছিল। তো এখন আপাতত এটা টাইমের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হয়ে গেল, হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য শ্রোডিঞ্জার ইকুয়েশন। ঠিক আছে? আচ্ছা, in order to simplify the discussion, we shall consider only the free particle plane Gordon equation 15.5 এ যেটা আমরা দেখলাম, free particle একদম প্রথমে যেটা করলাম free particle এর ক্ষেত্রে। To interpret the wave function as we did in section 3.2 for non-relativistic case, let us try to construct a position probability density। এখানে একটা নতুন জিনিস আসছে, নতুন জিনিস না, এটা 3.2 সেকশনে আগে ছিল কোনো একটা চ্যাপ্টার 3 তে বা যাই হোক। যাই হোক, পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি পি, যেটা কিনা আর আর টি এর উপর ডিপেন্ডেন্ট, অ্যান্ড আ প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি জে, যেটাও কিন্তু আর আর টি এর উপর ডিপেন্ড করছে, স্যাটিসফাইং দ্য কন্টিনিউটি ইকুয়েশন। কন্টিনিউটি ইকুয়েশনটা ছিল এইটা। ঠিক আছে? ডেল পি ডেল টি প্লাস গ্র্যাড অফ ডাইভারজেন্স অফ জে ইজ ইকুয়ালস টু জিরো। ঠিক আছে? এবার ওই
Schrödinger ইকুয়েশনের অ্যানালজি ওই ফরম্যাটটা অনুযায়ী যদি প্রসিড করা যায়, দিয়ে বলছে ওই সাই স্টার আরকি মাল্টিপ্লাই করেছে, যেটা হচ্ছে সাই এর স্টার মানেই হয়ে যায় কি জানো? মেট্রিক্সে পড়েছো বা ওয়েভ ফাংশনে? কমপ্লেক্স কনজুগেট মনে আছে? ঠিক আছে? কনজুগেটও হচ্ছে প্লাস কমপ্লেক্স ফর্মটাও, ঠিক আছে? অ্যান্ড টেক দ্য ডিফারেন্স অফ দ্য 2 রিজাল্টিং ইকুয়েশন। আচ্ছা, 15.5 এর সাই স্টার দিয়ে মাল্টিপ্লাই করলো, ঠিক আছে? এবং তার যে দুটো ইকুয়েশন হলো সেটা মাইনাস করলো। হুম, দিয়ে কম্পেয়ার করলে যেটা আসছে রিয়েল কোয়ান্টিটি গুলো। তোমার যে নোটটা দিয়েছিল ওই নোটটায় ডিরাইভ করা আছে? ওইটা তাহলে একটু দেখো। হুম, 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 ওটাই দেখছি। মনে আছে ওগুলো? হুম, ঠিক আছে। ঠিক আছে, ফোর ভেক্টরটা আমি তাহলে একদিন তোমাকে জাস্ট যতটা পারবো একটুখানি জাস্ট এগুলো বোঝার জন্য যতটুকু নোটেশন, মানে ফোর ভেক্টরে বেসিক্যালি নোটেশন গুলো একটুখানি জাস্ট মনে রাখতে হবে। তো এখানে তো হ্যাঁ, এখানে তো সেটাই দেখছি ফোর ভেক্টর দিয়ে, এখানে পুরো ইয়েটাই দেখছি ফোর ভেক্টর দিয়ে করি। লোরেন্জ কোভ্যারিয়েন্স তখন থেকেই এসছে, ফোর ভেক্টর উঠে গেছে। বেশ ঠিক আছে। তো ঠিক আছে, তুমি এখান থেকে জাস্ট একটুখানি নোটটা মানে দেখলে আশা করি ফোর ভেক্টরটাকে বাদ দাও, মানে জিনিসটা কি কি করছে দেখো। কন্টিনিউটি ইকুয়েশন যেটা ছিল আমাদের, ডেল ডেল রো ডেল টি প্লাস ডাইভারজেন্স অফ জে ইকুয়াল টু জিরো, ঠিক আছে? ওইখানে তো ওটার সাথে অ্যানালজি রেখে রো এর জায়গায় এখানে পি দিয়েছে, আর জে এর জায়গায় এখানে প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি দিয়েছে স্মল জে, ঠিক আছে? তো এখানে ওটাই বলেছে যে 15.5 এর সাথে 15.5 এর ইকুয়েশনটা কি ছিল? 15.5 এর সাথে আর কিছু না, সাই স্টারটা মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে? 15.5 এর লেফট হ্যান্ড সাইডে ছিল দেখো মাইনাস এইচ কার স্কোয়ার ডেল টি স্কোয়ার সাই, ওটার সাথে সাই স্টার হলো একটা, আর এদিকেও তোমার সাই স্টার আর কি হচ্ছে। হুম, হুম। ওইটা থেকে তুমি পিআরটি তে আসবে কি করে? মানে ওইখানেই ডিফাইন হবে, ওখানে পি ইকুয়াল টু একটা ডিফাইন হবে, জে ইকুয়াল টু একটা ডিফাইন হবে, তবে এই জিনিসটা আসবে মানে ওইটার সাথে তোমার ডেল পি ডেল টি প্লাস ডাইভারজেন্স অফ জে, ওই অ্যানালজিটা রেখে আসতে হবে, মানে আর কিছুই না, একটা হবে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভের পার্ট, ঠিক আছে? যত হ্যাঁ,
সাইজ চার্ট। ওর সাথে মেলাতে হবে তোমাকে। হ্যাঁ, একদম। ফাইন্ড আউট। হ্যাঁ, হুম, সাইজ চার্ট, হ্যাঁ, সাইজ চার্ট, যে ভ্যালুটা বের করব। বেসিক্যালি আর কিছুই না। P এর যে ভ্যালুটা হবে ওটা টাইম এর রেসপেক্ট এ ডেরিভেটিভ যেগুলো রয়েছে সবকটা ইয়ের কম্পোনেন্টকে, সবকটা টার্মকে কমন নেবে যেটা। ঠিক আছে? মানে ডেল টি টা কমন যাবে। বাকি যে ভেতরের টার্মটা পড়ে থাকবে ওটা হচ্ছে P। আর যেটা ইয়ের রেসপেক্ট এ যেটা পড়ে পড়ে থাকবে মানে যেটা স্পেস এর ডেরিভেটিভ সেই পার্টটা হয়ে যাবে কিন্তু J। ঠিক আছে? বেশ। তা দেখো তাহলে এখানে পাওয়া গেল, হ্যাঁ, এখানে দেখো 15.23 যে ইকুয়েশনটা P এর কিন্তু পুরোটাই টাইম এর রেসপেক্ট এ ডেরিভেটিভ পার্ট গুলো। আর J এর যে পার্ট গুলো সেগুলো কিন্তু ডেল্টা, মানে স্পেস এর রেসপেক্ট এর যে ডেরিভেটিভ পার্ট গুলো। অবশ্যই সাই স্টার সাই আছে। ডেল্টা সাই স্টার সাই যদি হয় সাই স্টার ডেল সাই হবে, মাইনাস ডেল সাই স্টার সাই হবে। ঠিক আছে? এবং স্বাভাবিকভাবে সেম জিনিস ডেল ডেল টি অফ সাই স্টার সাই যদি হয় তাহলে সাই স্টার ডেল সাই ডেল টি মাইনাস সাই ডেল সাই স্টার ডেল এইটা হবে। আর কিছু না। আচ্ছা, বলছে the constant appearing in the above two equation have been determined in such a way that the expression obtained for P and J reduced to the usual one for the Schrodinger's theory in the non-relativistic limit. Very good. আচ্ছা। Indeed, we see that the expression 15.24 for JRT is identical with the non-relativistic form 3.34। ঠিক আছে? non-relativistic যে ফর্মটা ছিল কন্টিনিউটি ইকুয়েশনের, মানে জে, ক্যাপিটাল জে ইকুয়াল টু যেটা ছিল সেইটার সাথে কিন্তু এইটা আইডেন্টিক্যাল। ঠিক আছে? আ এটাই বলেছে আর কিছুই না। আর 15.23 মানে পি এর যে ইকুয়েশনটা ওইটা বলছে ইজ নট পজিটিভ ডেফিনাইট so that it cannot be interpreted as a position probability density. This is one of the difficulties encountered in dealing with প্লেন গর্ডন ইকুয়েশন। এই একটা প্লেন গর্ডন ইকুয়েশনের একটা কিন্তু ফল্ট বা ডিফিকাল্টি তুমি বলতে পারো। তার জন্য, হ্যাঁ, ফল্ট আমি বলছি। তো যেটা হচ্ছে এখানে বলছে যে পি এর যে ইকুয়েশন, পজিশন প্রবাবিলিটি যে ইকুয়েশন পি, ঠিক আছে? পি এর যে ইকুয়েশনটা সেইটা কিন্তু নট পজিটিভ ডিফিনাইট so that it cannot be interpreted as position probability density। আমরা যে পিটাকে বলছিলাম পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি, সেইটা কিন্তু আমরা বলতে পারি না। কারণ পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি কি হয়? মডের মধ্যে স্কয়ার হয়। তো ওটা পজিটিভ হতেই হবে। কিন্তু এখানে কিন্তু সেইটা নয়। নেগেটিভ এনার্জির একটা গল্প আছে। নেগেটিভ এনার্জি স্টেট। ঠিক আছে? তো এইটা একটা ক্লিন গর্ডন ইকুয়েশনে তুমি ডিফিকাল্টি বলতে পারো। এইটা ওভারকাম করার জন্য আস্তে, আস্তে ডিরাকের ইকুয়েশন গুলোও আসবে। ঠিক আছে? আচ্ছা, এখানে বাকিটা কি বলেছে একটু পড়ি। বলছে আরেকটা ডিফিকাল্টি যেটা এসছে, another difficulty arises for the free particle plane Gordon equation যেটা হচ্ছে সেটা তো তার প্লেন ওয়েভ সলিউশন যদি করি সাই আর টি একটা এ একটা আমার কনস্ট্যান্ট এবং এক্সপোনেনশিয়াল আই কে আর মাইনাস ওমেগা। এখানে কে কি মনে আছে আগের দিন বলেছিলাম? কে ডট আর। কে কি কে এটাকে কি বলেছিলাম আগের দিন? ওয়েভ ভেক্টর। আরেকটা হচ্ছে বলছে আচ্ছা, দিস আর অলসো আইগেন ফাংশন অফ দ্য অপারেটর ই, যে ই অপারেটর আই এইচ কার ডেল ডেল টি আর পি অপারেটর মাইনাস আই এইচ কার ডেল্টা উইথ আইগেন ভ্যালুস ই। ই এর আইগেন ভ্যালু এইচ কাট ওমেগা জানো, পি এর আইগেন ভ্যালু এইচ কাট। এইটাকে যদি সাবস্টিটিউট করি মানে ওই আমার ই ইকুয়াল টু এম স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর প্লাস পি স্কোয়ার সি স্কোয়ার যেটা ওইখানে সাবস্টিটিউট করে দেখো যেটা আসছে 15.26 আসছে। হুম, এবার দেখো একটা তো যেহেতু ই স্কোয়ার লেফট হ্যান্ড সাইডে ই স্কোয়ার ছিল সেটাকে ই করেছে ও প্লাস
প্লাস মাইনাস, হ্যাঁ, প্লাস মাইনাস রুট হয়েছে। ঠিক আছে? তাহলে একটা ভ্যালু হচ্ছে প্লাস রুটের ভেতরে ওটা, একটা ভ্যালু হচ্ছে মাইনাস রুটের ভেতরে ওটা। তো দুটো ভ্যালু আছে। ঠিক আছে? পজিটিভ অ্যান্ড নেগেটিভ স্কোয়ার রুট correspond to an ambiguity in the sign of energy. ঠিক আছে? তাহলে একটা পজিটিভ এনার্জি আসছে, একটা নেগেটিভ। ঠিক আছে? তো সেটাই বলেছে। এখানে thus in order to obtain the simple KG equation 15.5 we have introduced extraneous negative energy solution. As a result, the energy spectrum is no longer bounded from below and it appears that arbitrary নিচে ছবিটা আছে and arbitrary large amount of energy would be extracted from the system if external perturbation allows it to make a transition between the positive and negative energies. এখানে দেখো একটা মাঝে জিরো আছে ছবিতে, একটা পজিটিভ এনার্জি সেট রয়েছে ওপরে এমসি স্কোয়ারের ওপরে, আর একটা নেগেটিভ এনার্জি স্টেট রয়েছে মাইনাস এমসি স্কোয়ারের থেকে বিলোতে, এবং তাদের মধ্যে যে এনার্জি গ্যাপটা রয়েছে ওটা হচ্ছে 2 mc স্কোয়ার ডেল্টা ই। ঠিক আছে? তাহলে কি বলছে, যদি একটা আমার ফ্রি পার্টিকেল থাকে যেটা কিনা ইনিশিয়ালি রেস্ট পজিশনে আছে, তার ইটা জিরো, যদি একটা এক্সটার্নাল পার্টাবেশন দিই, যদি সে জাম্প করতে পারে, তাহলে আইদার ও মানে একটা হতে পারে এমসি স্কোয়ার জাম্প করলে তাহলে ও পজিটিভে গেল। ঠিক আছে? অথবা ধরো যদি মানে যদি ধরো মাইনাস এমসি স্কোয়ার এনার্জি সেরে থাকে, তাহলে ওকে জাম্প করতে হলে 2 mc স্কোয়ার আমাকে কিন্তু এনার্জি দিতে হবে এক্সটার্নাল পার্টাবেশন, তবেই কিন্তু পজিটিভ এনার্জি কন্টিনিউতে যেতে পারে। অথবা পজিটিভ থেকে যদি নেগেটিভে যেতে হয়, তাহলে নেগেটিভ এনার্জি কন্টিনিউতে আসতে পারবে। ঠিক আছে? এটা একটা কিন্তু ডিফিকাল্টি। দিস ডিফিকাল্টিজ সিম অ্যাট দ্য টাইম সো সিভিয়ার, একটা টাইমে এতটাই সিভিয়ার হয়ে যাচ্ছে যে কেজি ইকুয়েশন ফেল করে while into disrepute until Pauli আর Weisskopf reinterpret the equation in 1934 as a field equation. ঠিক আছে? And quantize it by using formalism of quantum field theory. Quantum field theory জানো? জানো না? তোমাদের কি আছে আমি জানি না, মাস্টার্স ছিল আছে। ওটা একটা কিন্তু মানে অ্যাডভান্স লেভেলের একটা জিনিস, কোয়ান্টাম ফিল্ড থিওরি। বেশ শক্ত। যাই হোক, মানে ওটা একটা টপিক আর কি। যেমন কোয়ান্টাম মেকানিক্স, যেমন কোয়ান্টাম ফিল্ড থিওরি একটা। হ্যাঁ, অবশ্যই ক্লাসিক্যাল ফিল্ড থিওরি। হ্যাঁ, হ্যাঁ, মানে ওটা আমাদের আমাদের টাইমেও ওইটা ছিল না, ক্লাসিক্যাল ফিল্ড থিওরিটা ছিল না, কিন্তু বেসিক মানে জাস্ট কোয়ান্টামে ঢোকার আগে। হ্যাঁ, কোয়ান্টামে ওইটা কিন্তু মানে ওগুলো আর কি সব কটা একসাথে ইয়ে করা সম্ভব নয় বলেই আর কি পাইনি। কিন্তু কিছুটা অন্তত জানলে তোমার কোয়ান্টামের ইয়ে রিজিয়নে ঢুকতে সুবিধা হবে। যাই হোক, এখানে তোমার যেহেতু নেগেটিভ এনার্জির ব্যাপারগুলো আসছে, নেগেটিভ এনার্জি স্টেটটাকে অ্যান্টি পার্টিকেল হিসাবেও বলা যেতে পারে। তো এখানে একটা অ্যান্টি পার্টিকেলের ইয়েটা আসছে, মানে কনসেপ্ট আসছে। ঠিক আছে? তো এই জায়গাটা প্যারাটা পড়বে, এই জায়গাটা প্যারাটা কিন্তু ভালো এখানে বলেছে। মানে মেনি পার্টিকেল থিওরি যেটা আছে, ইন হুইচ দ্য নেগেটিভ এনার্জি স্টেটস আর ইন্টারপ্রিটেড ইন টার্মস অফ অ্যান্টি পার্টিকেলস, যেটা বললাম সেটা কিন্তু এখানে আছে। It should be noted that the number of particles is not conserved because the possibility of creation and destruction of particle antiparticle pair, এখানে কিন্তু নাম্বার অফ পার্টিকেল কনজার্ভ হচ্ছে না। কারণ কখন ক্রিয়েশন হচ্ছে, কখন অ্যানিহিলেশন হয়ে ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে পার্টিকেল অ্যান্টিপার্টিকেল পেয়ার। পার্টিকেল অ্যান্টিপার্টিকেল জুড়লেই তো সেটা ইয়ে হয়ে যাচ্ছে, ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে। ঠিক আছে? প্লাস মাইনাস জুড়লে। এইবার ডিরাকের যে ইকুয়েশন সেইটা আছে, ইন দ্য ডিরাক থিওরি টু হুইচ উই নাও টার্ন আওয়ার অ্যাটেনশন উই শ্যাল ফাইন্ড ইট পসিবল টু ডিফাইন এ পজিটিভ ডিফিনাইট পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি, যেটা আমি বলছিলাম যে ওই ডিফিকাল্টিটা যখনই এলো, নেগেটিভ চলে এলো জিনিসটা, প্রবাবিলিটি ডেন্সিটিটা, তো সেইটার হাত থেকে বাঁচার জন্য ডিরাক আমাদের একটা ইকুয়েশন দিল। সেইখানে কিন্তু এই সমস্যাটা থাকবে। আচ্ছা।
ডিরাক ইকুয়েশনটা কি আছে এত অব্দি পুরোটা বুঝতে পারোনি আমি জানি, কিন্তু মোটামুটি একটা ওভারঅল আইডিয়া পাওয়া গেছে। বাকিগুলো তো তোমার ডিরাইভ করলে, ইকুয়েশন গুলো তুমি বুঝে যাবে, ওগুলো ডিরাইভ করলেই বোঝা যাবে। হুম, নিজেকে একবার ডিরাইভ করে দেখলে দেখো, যদি না বুঝতে পারো তবু আমাকে পাঠিয়ে রেখো, আমি চেষ্টা করবো ডিটেল ডেরিভেশন করে একটা ইয়ে করে দেবো। আচ্ছা, ডিরাকের ইয়েটা কি আসছে? এইখানে কিন্তু পার্টিকেলের স্পিনেরও একটা ব্যাপার আছে। এখানে কি বলেছে, বলছে ইন 1928 ডিরাক ডিসকভার দ্য রিলেটিভিস্টিক ওয়েভ ইকুয়েশন which bears his name while seeking a relativistic wave equation with positive definite probability density based. For several years after its discovery, the Dirac equation was thought to be the only valid relativistic wave equation for particles with mass. This idea was dismissed only after Pauli and Wescoff reinterpreted, যখন ওটা রিইন্টারপ্রেট করলো প্লেন গর্ডন ইকুয়েশনটা ফিল্ড ইকুয়েশন দিয়ে, ততক্ষণ অব্দি কিন্তু এই ডিরাক ইকুয়েশনটা মানে ভাবা হচ্ছিল যে অনলি ওয়ান। ঠিক আছে। আচ্ছা, যদি ওটা পাউলি আর উইসকফ যদি রিইন্টারপ্রেট না করতো তাহলে তো আজকে আমরা কেজি ইকুয়েশনটা পড়তাম না, তাই না? বুঝতে পেরেছি, যখন ইন্টারপ্রেট করলো তখন দেখা গেল যে না, কেজি ইকুয়েশনটাও ইম্পর্টেন্ট, মানে ওটাও ভ্যালিড অ্যাকচুয়ালি, ইন্টারপ্রিটেশনটা অন্যভাবে জিনিসটা করতে হবে। যাই হোক, ফার্মিয়ন। হ্যাঁ, 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 একদম একদম। এবার বলছি, even now however the Dirac equation is particularly important because it describes particle of spin minus half। ঠিক আছে, স্পিন মাইনাস হাফ অ্যাকচুয়ালি না, মানে স্পিন হাফ পার্টিকেল যেগুলো আর কি, ঠিক আছে, such as electron. In the non-relativistic quantum theory, particles of spin half are described by two components, spinor wave function, which দুটো আর কি স্পিন ওয়েভ ফাংশন, স্পাইনার ওয়েভ ফাংশন যেটা থাকে, যেহেতু স্পিন হাফ, which allow for the two spin state. The z component is z of the spin angular momentum taken on the values ms h cut, where ms হচ্ছে প্লাস মাইনাস হাফ হবে, যেহেতু স্পিন হাফ a is equal to half, তাহলে ms কি হবে, এলো সেই অ্যাটমিকের ইয়ে চলে যাচ্ছে, অ্যাটমিক ফিজিক্স মনে আছে? বেশ, তাহলে এস হাফ যখন হচ্ছে তাহলে এম এস প্লাস মাইনাস হাফ। In the same way, one expresses the spin minus a particle in relativistic theory must be represented by wave function having at least two components. However, spin of particles are associated with antiparticles having the same mass spin but opposite charge. Antiparticle mass or spin the same থাকছে, চার্জটা opposite হচ্ছে। We expect to need a four component wave function. This was unknown when Dirac obtained his equation, and it was one of the great achievements of theoretical physics that Dirac was able to predict the existence of the positron. ডিরাক কিন্তু যখন ও ইকুয়েশনটা করেছিল তখন কিন্তু এই জিনিসটা অজানা ছিল। তারপর যে জিনিসটা দেখা গেল, পজিট্রন মানে ইলেকট্রনেরও অ্যান্টি পার্টিকেল যে আছে, ঠিক আছে, পজিট্রন, সেই একটা থিওরি আর কি, মানে সেই কনসেপ্টটা পাওয়া গেল যে হ্যাঁ, মানে ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল পজিট্রন, ইলেকট্রনের অ্যান্টিবায়োটিক কিন্তু প্রোটন নয়, ঠিক আছে, প্রোটনের মাস আলাদা, সবকিছু আলাদা। পুরোপুরি একদম ঠিক বলেছো। মানে ইলেকট্রনের অ্যান্টিপার্টিকেল বলতে আমরা বুঝবো জাস্ট চার্জটা অপোজিট, বাকি সব সেম হবে, সেইটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে। আচ্ছা, তো একদম নন রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স এর যে আমার ইকুয়েশন, আই এইচ ডট ডেল সাই ডেল টি। হ্যাঁ। হুম। হুম। হ্যাঁ, সেরকমই থাকার কথা। বলো তারপর। আচ্ছা, প্রোটনটা কোথায় থাকে?
নিউক্লিয়াসে থাকছে। তারপর প্রোটনের জায়গায়, আচ্ছা বাইরে, না অবশ্যই না। আমরা এতক্ষণ কি বললাম যে তুমি পুরো হাইড্রোজেন অ্যাটমটার অ্যান্টি বলছো তো, তাহলে ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল কি হচ্ছে বলো? ওগুলো বাইরে ঘুরছে। প্রোটনের অ্যান্টি পার্টিকেল কি হবে বলো? অ্যান্টি প্রোটন। সেটা হ্যাঁ আমি বলছি অ্যান্টি প্রোটন বলে সেটাকে। তো প্রোটনের জায়গায় অ্যান্টি প্রোটন। ঠিক আছে। অবশ্যই। এইবার আসি। আচ্ছা, তো হলো। এবার বলছে এটা একটা লিনিয়ার ডেল ডেল্টা মানে ফার্স্ট অর্ডার ইকুয়েশন, নট কোয়াড্রেটিক লাইক কেজি ইকুয়েশন। সিন্স ইন আ রিলেটিভিস্টিক থিওরি দ্য স্পেশিয়াল কোঅর্ডিনেট x1 x2 x3 মানে তিনটে কোঅর্ডিনেট অফ এ স্পেস টাইম পয়েন্ট কল্ড অ্যান ইভেন্ট মাস্ট এন্টার অন দ্য সেম ফুটিং অ্যাজ দ্য টাইম কোঅর্ডিনেট, যেটা হচ্ছে আইসিটি। The equation 15.28 and hence the Hamiltonian H is expected to be linear in space derivative. অবশ্যই স্বাভাবিকভাবে আমি যেটা বলছিলাম যে স্পেস টাইম ইকুইভ্যালেন্ট, তো আমরা এখানে ডেরিভেটিভে তাই ধরছি। তো টাইমের রেসপেক্টে যেহেতু আমার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ রয়েছে লেফট হ্যান্ড সাইডে, তো আমার হ্যামিল্টনিয়ানে যে আমার স্পেসের স্পেস যেগুলো থাকবে, স্বাভাবিকভাবে যদি স্পেসের রেসপেক্টে ডেরিভেটিভ থাকবে, সেটা অবশ্যই লিনিয়ার স্পেস ডেরিভেটিভ হবে। লিনিয়ার মানে আর কিছুই না, ফার্স্ট অর্ডার স্পেস ডেরিভেটিভ। ঠিক আছে, মানে ডেল ডেল এক্স। ঠিক আছে, ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড এরকম থাকে। তো আচ্ছা, এবার বলেছে দ্য ওয়েভ ফাংশন আই, সেটার এন খানা কম্পোনেন্ট আমরা ধরছি, অ্যাসিউম করছি। সাই আই ধরছি, আই ইজ ইকুয়াল টু 1 থেকে এন, এবং সাইটাকে লিখছি ওই এতগুলো কম্পোনেন্টের ম্যাট্রিক্স ফর্মে। ঠিক আছে, সাই ওয়ান সাই টু সাই এন। এবার ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে আছে, যেমন কেজি ইকুয়েশনে আমরা প্রথমে ফ্রি পার্টিকেল দিয়ে স্টার্ট করেছিলাম। তাহলে ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে বলছে হ্যামিল্টনিয়ানটা মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট অফ আর অ্যান্ড টি। ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে আমার পোটেনশিয়াল জিরো এবং সেখানে কোনো ফোর্স থাকে না, পার্টিকেলটা ফ্রি থাকে পুরোটা। আচ্ছা, and the simplest candidate linear in the momentum and mass terms may be written in the form, আচ্ছা এইচটাকে কিভাবে লিখছে দেখো, সি আলফা পি অপারেটর প্লাস বিটা এন। এখানে আলফা আর বিটা এই দুটো জিনিসকে এনেছে। দুটো জিনিসই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ আর, টি, ই, ই, এইগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, মানে এগুলো রেসপেক্টে কিন্তু আলফা আর বিটাটা ইন্ডিপেন্ডেন্ট, মানে যা যা ওখানে রয়েছে, মানে এইচ, এইচ কি বলবো না, ই, পি অপার পি যেটা রয়েছে, আর 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 টি তো বটেই অবশ্যই। আচ্ছা, এইখানে অবশ্যই সেই জিনিসটা দেখো, মানে যেহেতু কোঅর্ডিনেট তিনটে, ওয়ান টু থ্রি, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, তো এখানে ওই এক্স কে দিয়ে ডিনোট করছি, তো কে ইকুয়াল টু ওয়ান থেকে থ্রি, তো সেখানে সামেশন এসছে আলফাকে পি অফ অপারেটরকে সেম ভাবে, এক্স এর যেহেতু তিনটে কম্পোনেন্ট, পি এরও তিনটে কম্পোনেন্ট থাকছে, তাহলে পি অপারেটরেরও তিনটে কম্পোনেন্ট। ঠিক আছে, তো সেটাকে কে দিয়ে ডিফাইন করতে কিন্তু সাবস্ক্রিপ্টে। আচ্ছা, আর বি টাইমস সি স্কয়ার যেটা রয়েছে রয়েছে, পি অপারেটরের ভ্যালু দিয়েছে, আর আলফারও তিনটে ভ্যালু, তিনটে কম্পোনেন্ট আছে, আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি, ওখানে ওই জন্যই লিখেছে আলফা কে। আর as well as the quantity beta are independent of beta, বাকি beta একটা constant independent. আচ্ছা, substituting 15.30 into 15.28 লিখেছি তো। আচ্ছা, মেইন যে আমার সঠিক ডেরিভেশন আই এইচ কার ডেল সাই ডেল টি ইকুয়াল টু এইচ সাই, এইখানে ছিল, সেখানে আমার এইচ এর ভ্যালুটা বসিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এইচ এর ভ্যালু বসিয়ে দিলাম, আর আই এইচ কার ডেল ডেল টি ওটাকে অপারেটরের ফর্মে লিখে দিলাম, ই অপারেটর। ঠিক আছে, এবার ওই অ্যালজেব্রা করে, সিম্পল অ্যালজেব্রা করে যেটা আসছে, এই অপারেটরটাকে আবার ওরা ওইটাই করেছে, দেখো আই এইচ কার ডেল ডেল টি বসিয়ে সব করেছে, এবং লাস্টে যেটা এলো সিন্স সাই ইজ আ কলাম ভেক্টর, তাই আমরা দেখেছি ওপরে 15.29 এ সাই ইজ ইকুয়াল টু সাই ওয়ান সাই টু সাই এন, একটা কলামেরই ভেক্টর। ঠিক আছে, কলাম ভেক্টর। তো
with n components, this equation is a metric equation হবে, অবশ্যই মেট্রিক্স ইকুয়েশন হবে, তাই তো? কারণ সাইটাকেই তো আমরা মেট্রিক্স ফর্মে লিখেছি, which can be written more explicitly as a set of n coupled equation, মানে n খানা ইকুয়েশন হবে, অবশ্যই এক একটা ইকুয়েশন এক একটার সাথে কাপেল থাকবে, ঠিক আছে? তার মানে দেখো এখানে যেটা এসছে 15.32 তে IH কার ডেল সাই আই ডেল টি, মানে আই দিয়ে পুরো ইকুয়েশনটা লেখা হয়েছে, আইটা কিন্তু আই ওয়ান থেকে এন আই এর ভ্যালু, মানে এরকম সাই ওয়ান দিয়ে একটা ইকুয়েশন হবে, সাই টু দিয়ে ইকুয়েশন হবে, এরকম করে 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 এন খানা লাস্ট ইকুয়েশনটা হবে সাই এন দিয়ে, ঠিক আছে? কিন্তু প্রত্যেকটা ইকুয়েশনই কাপেলড কিন্তু, ঠিক আছে? এটা মনে রাখ, কোনোটা ইন্ডিপেন্ডেন্ট নয়। In order to determine the equation alpha k and beta, sorry, determine the quantities alpha k and beta which appear in the above equations, we must require that any solution phi of a free particle Dirac equation must also be a solution of a free particle kg equation, ঠিক আছে? আলফা কে আর বিটা এই কনস্ট্যান্ট বা কনস্ট্যান্ট আলফা কে, এটা কনস্ট্যান্ট নয়, কোয়ান্টিটি গুলোর আমরা ভ্যালু যদি বার করতে চাই, তাহলে দেখো ফ্রি পার্টিকেল কেজি ইকুয়েশনে গেছে ই অপারেটর স্কোয়ার মাইনাস পি অপারেটর স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সি টু দি পাওয়ার 4 সাই ইকুয়াল টু 0। একটু ইয়ের দিকেই যাচ্ছে, মোটামুটি হার্ডের দিকে, মানে মুখে মুখে বোঝাটা একটু মুশকিল। বলছে দিস রিকোয়ারমেন্ট বেসড অন দ্য করেসপন্ডিং প্রিন্সিপাল গ্যারান্টিজ দ্যাট in the classical limit, non-relativistic classical limit, the wave packet solution of Dirac equation will exhibit the correct relativistic energy momentum relation, যেটা 15.4 এ ছিল free particle for a free particle, multiplying 15.31a মানে অপারেটর দিয়ে যে ইকুয়েশনটা এইমাত্র আমরা পেলাম ডিরাকের, সেটাকে on the left by the operator e operator plus তা ওইখানে ইকুয়েশনটা অপারেটরটা মাইনাস মাইনাস দিয়েছিল, এখানে জাস্ট প্লাস প্লাস দিয়ে একটা অপারেটর দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে? মাল্টিপ্লাই যখনই করব তখন ওই স্কোয়ার ফর্মে কিন্তু চলে আসছে মাল্টিপ্লাই করার পর, বুঝতে পারছো? 15.34 ইকুয়েশন। হ্যালো? পড়ো পড়ো পড়ো। বুঝতে পারলে? বেশ, স্কোয়ার টার্ম গুলো এলো, দিয়ে সি স্কোয়ারের টার্মটা কমন নিল, ঠিক। তারপর একটা সি কিউবেরও টার্ম এসছে, কারণ সি দিয়ে সি আর সি স্কোয়ার মাল্টিপ্লাই করে যে টার্ম গুলো আসবে সেগুলো এম সি কিউবের টার্মটা আসবে, তাহলে একটা সি স্কোয়ারের টার্ম আছে, সি কিউবের টার্ম আছে, একটা সি টু দি পাওয়ার 4 এর টার্ম আছে, ওটা তো নর্মাল, যেটা এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4 বিটা স্কোয়ার, ঠিক আছে? বেশ।
তাহলে ওটা ইকুয়াল টু 0 আসছে। এইবার এটাকে কম্পেয়ার করব আমরা জাস্ট এর আগের ইকুয়েশনটার সাথে। মানে অপারেটর ফর্মে যেটা ফ্রি পার্টিকেলের কেজি ইকুয়েশন দেখেছি সেইটার সাথে আমরা কম্পেয়ার করব। ই অপারেটর স্কয়ার মাইনাস পি অপারেটর স্কয়ার সি স্কয়ার মাইনাস এম স্কয়ার সি টু দি পাওয়ার 4 সাই ইকুয়াল টু 0। এইটা করলে কি আসছে দেখো। লাস্ট টার্মটা তো দেখো চলে আসছে বিটা ইজ ইকুয়াল টু 1 চলে আসছে স্বাভাবিকভাবে। এম স্কয়ার সি স্কয়ার সাই ছিল, এখানে এম স্কয়ার সি স্কয়ার বিটা স্কয়ার সাই আছে, তো বিটা ইজ ইকুয়াল টু 1, বিটা স্কয়ার ইজ ইকুয়াল টু 1। অন্যগুলো সেম ভাবে আলফা কে গুলো আলফা কে স্কয়ার গুলো 1 আসতেই হবে। কারণ দেখো সেকেন্ড টার্মটাই যদি ধরি সি স্কয়ার আলফা কে সামেশন আলফা কে স্কয়ার পি অপারেটর স্কয়ার, তাই তো? ওপরে কি আছে দেখো পি অপারেটর স্কয়ার সি স্কয়ার, এটা স্বাভাবিকভাবে আলফা আলফা কে এটা 1 হয়ে যাবে, আলফা কে স্কয়ারটা অ্যাকচুয়ালি, ঠিক আছে? 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে? বেশ। আরেকটা জিনিস দেখো, তারপরের টার্মটা থার্ড টার্মটা যদি দেখি আলফা কে আলফা আই প্লাস আলফা আই আলফা কে, এই টার্মটা কিন্তু ওপরে নেই। মানে সি কিউবের টার্মটা অ্যাকচুয়ালি ওপরে নেই, ঠিক আছে? সি কিউবের টার্মটা পরে আসছি, মানে সি স্কোয়ারের প্রথম টার্মটা তো আমরা পেলাম আলফা কে হোল স্কোয়ার ইকুয়াল টু 1। ওই আলফা কে আলফা মানে ক্রস টার্ম গুলো কিন্তু নেই, ঠিক আছে? তাহলে ওইগুলো দেখো ওখানে লিখেছে 0, আলফা 1 আলফা 2 আলফা 2 আলফা 3 আলফা 3 আলফা 1, এগুলো 0 হচ্ছে। এছাড়াও সি কিউবের টার্মটা তো নেই উপরে, তো ওই পুরো যে ব্র্যাকেটের টার্মটা ওটা তো 0। তার মানে আলফা কে বিটা 0, মানে বিটার সাথে যখন আলফা মাল্টিপ্লাই হচ্ছে সেগুলো সবই 0। ঠিক আছে, বুঝতে পেরেছো? এখানে সাফিক্সে এখানে প্লাস দিয়েছে আর কিছুই নয়। তুমি একটা মেট্রিক্স যখন লেখো, ঠিক আছে, মেট্রিক্সের নিচে প্লাস মাইনাস কখনো দেখেছো? আচ্ছা, তাহলে আচ্ছা, কিভাবে বলা যায়? তুমি প্লাসটাকে মানে তুমি মানে কমিউট এগুলো মনে আছে তোমার? কখন দুটো ম্যাট্রিক্স কমিউট করছে, কখন অ্যান্টি কমিউট করছে, সেইখানে প্লাস মাইনাস একদম সেখানে প্লাস মাইনাস কিছু ব্যাপার ছিল। হুম। আর অ্যান্টি কমিউটের ক্ষেত্রে 0 হবে না। আর ওখানে প্লাস মাইনাস কিছু সাফিক্সে ছিল না। তুমি কিন্তু এইমাত্র বললে জিনিসটা, কিন্তু বলছো তুমি কমিউট করছে মানে এবি মাইনাস বি এ ইজ ইকুয়াল টু 0। আমি যদি বলি এবি প্লাস বি ইজ ইকুয়াল টু 0, তখন সেটাকে কিভাবে লিখবো? তখন কিন্তু সেটাকে ওই নিচে প্লাস দিয়ে দিবে। এখানে তো দেখো অ্যাকচুয়ালি প্লাস টার্ম গুলো 0 হচ্ছে, মানে আলফা কে আলফা আই প্লাস আলফা আই আলফা কে 0। তার মানে একদম, ঠিক আছে? মাইনাস হয়, হ্যাঁ একদম জেনারেলি যদি করি ওখানে লেখা হয় না যে, ঠিক আছে? যখন প্লাস দিয়ে দিচ্ছে তার মানে কমিউটেশনের বাইরে, যখন প্লাস দিয়ে দিচ্ছে তার মানে জানবে যে ওই কমিউটেশন রিলেশনটা প্লাস দিয়ে আছে। এখানে মানে এখানে ওই নোটেশনটা আর কি ইউজ করেছে, তো সেটাই। বেশ। এই আচ্ছা এখানে এই তো, হ্যাঁ এই তো পরেই দেওয়া আছে এ বি কমিউটেশন প্লাস ডিনোটস দ্য অ্যান্টি কমিউটেটর অফ এ এন্ড বি, ঠিক আছে? আচ্ছা, thus the four quantities alpha 1 alpha 2 alpha 3 আর বি, এরা কিন্তু পেয়ারে অ্যান্টি কমিউট করছে, ঠিক আছে? এবং তাদের স্কোয়ার গুলো কিন্তু 1 হচ্ছে, ঠিক আছে? তাই আমরা পেলাম। আচ্ছা, এবার বলছে since the quantities alpha k and beta do not commute, they cannot be numbers। খুব ভালো। We are therefore led to consideration n cross n matrix in order that the Hamiltonian H be an Hermitian operator। মনে আছে এগুলো কিছু? হার্মিশিয়ান অপারেটরের ইয়েটা কি আছে, মানে হার্মিশিয়ান অপারেটর ডেফিনেশনটা কি, মেন কন্ডিশনটা কি? এই জায়গার মানেটা কি?
হ্যাঁ, মানে ইয়েটাকে কি বলে? টার্মটাকে কি বলে? মনে পড়ছে না? মনে করার চেষ্টা করো। তুমিও ঠিকই বলেছো কিন্তু। কি বললে বলো তুমি আরেকবার? না, না, তোমার প্রসেসটা মনে আছে। কনজুগেট করে ট্রান্সপোজ করতে হবে। একটা যদি যদি আমার ম্যাট্রিক্স থাকে, সেটাকে কনজুগেট করে যদি ট্রান্সপোজ করি তাহলে ড্যাগারটা। ঠিক আছে, আমি আমি বলবো না, এটা তুমি জাস্ট তুমি বইটা দেখলেই তুমি মনে পড়বে। আমি বললে মনে থাকবে। আচ্ছা, তো হার্মিশিয়ান অপারেটর যেটা তার ইয়েটাই হচ্ছে আমার এ এ ইজ ইকুয়াল টু যদি এ ড্যাগার হয় তাহলে এটাকে বলবো হার্মিশিয়ান অপারেটর। তো স্বাভাবিকভাবে এখানে এইচ ইকুয়াল টু এইচ ড্যাগার যদি হচ্ছে তাহলে হ্যামিল্টনিয়ান এইচটা অবশ্যই হার্মিশিয়ান অপারেটর। আর আলফা কে বিটা সেটাও বলছে হার্মিশিয়ান হবে, হতে হবে। আলফা ইজ ইকুয়াল টু আলফা ড্যাগার, বিটা ইজ ইকুয়াল টু বিটা ড্যাগার। কেন? এইগুলো হলে তবেই আমার কিন্তু এইচ হ্যামিল্টনিয়ানটা হার্মিশিয়ান। ঠিক আছে? এইবার আলফা আর বিটার রিপ্রেজেন্টেশনটা কিভাবে ডিরেক্ট করেছে? So we shall now make use of the relations 15.35 and 15.36 to construct an explicit representation of the matrices alpha and beta. Simplicityর জন্য we shall require the representation to be lowest rank as possible. ঠিক আছে, মানে আমরা কোনো হায়ার অর্ডার বা হায়ার র্যাঙ্কে যাব না। র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স মনে আছে? এখানে কিন্তু ম্যাট্রিক্সটা খুব লাগছে, দেখেছো তো? র্যাঙ্ক মানে কি? মানে একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক বলতে কি বোঝায়? জাস্ট ম্যাট্রিক্সটা একটু পড়বে। র্যাঙ্ক বলতে বোঝায় লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলম, তার ম্যাক্সিমাম নাম্বার যেটা হবে সেইটাকে কিন্তু আমরা সেই ম্যাট্রিক্সের র্যাঙ্ক বলি। ঠিক আছে? ট্রেস অফ ম্যাট্রিক্স মনে আছে? ডায়াগোনাল, ভেরি গুড, এইটা মনে আছে। ঠিক আছে, ম্যাট্রিক্স জাস্ট একবার তুমি চোখ বুলিয়ে নেবে। মানে জাস্ট টার্ম গুলো, হার্মিশিয়ান অপারেটর কি, ড্যাগারটা দিয়ে কি বলছে, কমপ্লেক্স কনজুগেট, কনজুগেট ট্রান্সপোজ। ঠিক আছে? আর এই তোমার এই যে ট্রেস অফ ম্যাট্রিক্স, র্যাঙ্ক কি, এই জিনিসগুলো জাস্ট একটু তুমি ঝালিয়ে নেবে, তাহলে এই জায়গাটা বুঝতে সুবিধা হবে। যাই হোক, এখানে আমরা লোয়েস্ট র্যাঙ্ক পসিবলে আমরা আলফা আর বিটাকে রিপ্রেজেন্ট করব। অবশ্যই লোয়েস্ট র্যাঙ্ক মানে সিম্পল অবস্থাতেই হবে সেটা, সেই কারণে। তো এখানে দেখছি আলফা কে স্কোয়ার, বিটা স্কোয়ার, ওয়ান, এগুলো সব ইকুয়াল। দ্য আইগেন ভ্যালুস অফ আলফা কে অ্যান্ড বিটা তার মানে হচ্ছে প্লাস মাইনাস ওয়ান। যেহেতু আলফা কে স্কোয়ার ওয়ান আছে, তা আলফা কে ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান হবে। বিটা স্কোয়ার ওয়ান আছে, বিটার ভ্যালু প্লাস মাইনাস ওয়ান হবে। So it also follows from their anti-commutation properties that the trace of each alpha k and each v is equals to 0. ঠিক আছে? কমিউটেশন যে আমার রিলেশনটা পেলাম সেটা থেকে তো তাই আসছে। এইবার সিন্স আলফা কে বি কমিউট যেটা ভ্যালু সেটা জিরো আসছে এবং বিটা স্কোয়ারটা ওয়ান আমরা পেয়েছি। তার মানে আমরা এখানে একটা জিনিস, এখানে একটা কায়দা করে একটা লিখতে পারি, আলফা কে ইজ ইকুয়ালস টু মাইনাস বিটা আলফা কে বিটা। বিটা তো বিটা স্কোয়ার তো ওয়ান। ঠিক আছে? আলফা কেটাকে ওইভাবে লিখলাম। তাহলে ট্রেস অফ আলফা কে, তার মানে ডান দিকেরটাও ট্রেস হবে, ট্রেস অফ ওইটা মাইনাস বিটা আলফা কে বিটা। অন দ্য আদার হ্যান্ড ইউজিং 15, হ্যাঁ বিটা স্কোয়ার ওয়ান, তার মানে বিটা হচ্ছে প্লাস ওয়ান আইদার মাইনাস ওয়ান, তাই তো? বিটার ভ্যালু তো ওয়ান, তো বিটার ভ্যালু তো অ্যাকচুয়ালি ওয়ান হচ্ছে। হুম। বিটার একটা ভ্যালু, বিটা স্কোয়ার ওয়ান, বিটার আইগেন ভ্যালু গুলো হতে পারে প্লাস ওয়ান, হতে পারে মাইনাস ওয়ান হতে পারে। দুটো বিটা আমি লাগাচ্ছি, একটা বিটা প্লাস ওয়ান, একটা বিটা মাইনাস ওয়ান। বুঝতে পেরেছো? এখানে কিন্তু
জিনিসটা ম্যাট্রিক্সে চলে গেছে। ঠিক আছে? আমি যদি আগে বসাই মানে আমি যদি দেখো এ বি বলি, সেটা কিন্তু ইকুয়ালস টু মাইনাস বি এ হবে। ঠিক আছে? এই জিনিসটা কিন্তু ভুলিয়ে ফেলো। ম্যাট্রিক্সে চলে গেছে আমার ব্যাপারটা। একদম। মানে একটা আগে অপারেট করছে, একটা কিন্তু পরে অপারেট করছে জিনিসটা। আচ্ছা, এবার আমরা দুদিকে ট্রেস নিচ্ছি এবং ট্রেস নিয়ে আচ্ছা, এখানে হচ্ছে অন দ্য আদার হ্যান্ড ইউজিং 15.37 দ্য ফ্যাক্ট দ্যাট এইমাত্র যেটা বললাম আলফা কে বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বিটা আলফা। তো সেখান থেকে আমরা যদি এই অপারেট করিয়ে পাই বিটা স্কোয়ার, আলটিমেটলি কিন্তু বিটা স্কোয়ারই পাচ্ছি। ঠিক আছে, মাইনাস বিটা আলফা ছিল, বিটা আলফা কে ছিল, সেটাকে আমরা যদি আলফা বা আলফা কে বিটা ছিল লাস্টে মাইনাস বিটা আলফা কে বিটা, আলফা কে বিটাটাকে কি উল্টে দিলাম, তাহলে মাইনাস বিটা আলফা কে হলো, তাহলে মাইনাস বিটা মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল বিটা স্কোয়ার আলফাকে, বিটা স্কোয়ার ভ্যালু তো ওয়ান। মানে আলটিমেটলি জিনিসটার উপরে একটা ইয়ে থাকতে হবে, সামঞ্জস্য থাকতে হবে, তো সেটা রয়েছে। আচ্ছা, এইবার তাহলে ট্রেস অফ আলফাকে মানে হচ্ছে ট্রেস অফ বিটা স্কোয়ার আলফাকে, অথবা ট্রেস অফ ওই আবার আগের ফর্মিল, এবার বিটা স্কোয়ারটাকে আবার ওইভাবে আমরা লিখতে পারি বিটা স্কোয়ার, তো সেটা একটা হতে পারে মাইনাস বিটা ইন্টু মাইনাস বিটা, আরেকটা কি হতে পারে বিটা বিটা। ঠিক আছে, আচ্ছা, এখানে আর কিছুই না, জাস্ট কায়দা করে মাইনাস বিটা আলফাকে বিটাটা বিটা আলফাকে বিটা হিসাবে লেখা হবে। জাস্ট এটা মেট্রিক্সের একটা জাস্ট কায়দা বলতে পারো। মাইনাস বিটা আলফাকে বিটা ছিল, সেটাকে আলফাকে বিটাটাকে সামনে এনে মাইনাস বিটা আলফাকে করলো, বিটা স্কোয়ার করলো, এবার বিটা স্কোয়ারটাকে ভাঙলো, বিটা স্কোয়ারটাকে ভেঙে বিটা আলফাকে বিটা করলো। ঠিক আছে, বেশ। Where we have used the fact that the trace of product matrices does not depend on the order of its factor. এটা তখনই হতে পারে যখন এই জিনিসটা ট্রেস আমরা বার করছি। কারণ ট্রেসের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এটা তুমি ট্রেসের প্রপার্টিতেও পড়েছো, ট্রেস অফ এ বি ইজ ইকুয়ালস টু ট্রেস অফ বি এ। ঠিক আছে, তো সেই প্রপার্টিতে এখানে করলো আর কিছু। এইবার দেখো 15.38 আর 15.40 কম্পেয়ার করো, তাহলে কি পাচ্ছি ট্রেস অফ বিটা আলফাকে বিটা আর ট্রেস অফ মাইনাস বিটা আলফাকে বিটা। ঠিক আছে, তাহলে কি আলটিমেটলি কি এলো, এইটা কখন হতে পারে, যখন জিরো হবে। মানে একটা হচ্ছে ট্রেস অফ আলফাকে ট্রেস অফ একটা সামথিং রয়েছে, আর একটা ট্রেস অফ আলফাকে ট্রেস অফ আরেকটা জিনিস রয়েছে, তো স্বাভাবিকভাবে জিরো হবে হবে তো নাকি। কারণ যদি নাম্বার হতো তাহলে মাইনাস ওয়ান একটা হতো, একটা প্লাস ওয়ান হতো, বা মাইনাস ফোর প্লাস ফোর হতো, ওই দুটো তো সমান হতে পারে না। তো একটা মাইনাস ভ্যালু সাথে প্লাস ভ্যালু সমান আছে মানে সেই ভ্যালুটা জিরো, জিরোর মাইনাস প্লাস কিছু নেই, তাই তো। তো ট্রেস অফ আলফাকে ইজ ইকুয়ালস টু জিরো। আচ্ছা, হলো, আমরা কিন্তু একটা একটা জিনিস পেয়ে গেছি, ট্রেস অফ আলফাকে এটা পেয়ে গেছি। এবার সিমিলারলি এবার ট্রেস অফ বিটাটা বার করতে হবে। আচ্ছা, বিটা মানে হচ্ছে বিটা ওই আলফা কেটাকে যেভাবে লিখেছিলাম মাইনাস বিটা আলফাকে বিটা, জাস্ট বিটা, এটা পুরোটা একদম ম্যাথামেটিক্যাল যাচ্ছে কিন্তু। ঠিক আছে, বিটা ইজ ইকুয়াল টু মাইনাস আলফা কে বিটা আলফা, সেম ভাবে ট্রেস অফ বিটা ট্রেস অফ ওইটা হলো, আবার ট্রেস অফ বিটাটাকে আমরা ট্রেস অফ আলফা কে স্কোয়ার বিটা দিয়ে লিখতে পারি, আলফা কে স্কোয়ার বিটাটাকে আলফা কে বিটা আলফা কে দিতে পারি, সেম জিনিস আবার, তার মানে ট্রেস অফ বিটা জিরো হয়ে যাবে। ঠিক আছে, একদম এটা পুরো সিমিলার জিনিস। আচ্ছা, বলছে since the trace is the sum of the eigenvalues and the eigenvalues of the matrices alpha k and beta k হচ্ছে প্লাস মাইনাস ওয়ান, তো কি আলফা কে এর আইগেন ভ্যালু হচ্ছে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান, তো স্বাভাবিকভাবে সাম অফ দ্য আইগেন ভ্যালু মানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান তো জিরো হবে। ঠিক আছে, সেম ভাবে বিটার ক্ষেত্রেও তাই, তো জিনিসগুলো মিলে যাচ্ছে। এইটা যখনই হচ্ছে উই কনক্লুড দ্যাট দেয়ার আর অ্যাজ মেনি প্লাস ওয়ান অ্যাজ মাইনাস ওয়ান আইগেন, মানে যতগুলো প্লাস ওয়ান আইগেন ভ্যালু আছে ততগুলো মাইনাস ওয়ান আইগেন ভ্যালু আছে। তো তার মানে দ্য ম্যাট্রিসেস এ কে অ্যান্ড বি
বি অফ ইভেন র্যাঙ্ক, ঠিক আছে, মানে ওর র্যাঙ্কটা ইভেন নাম্বার, ঠিক আছে, হতে হবে। কারণ অড র্যাঙ্ক হলে র্যাঙ্কের ব্যাপারটা তোমার মনে নেই, যদিও আমি বললাম ম্যাক্সিমাম যে আমার ইয়েটা থাকবে, ঠিক আছে, ওইটা তোমার অড হলে কিন্তু এই জিনিসটা হবে, ইভেন হতে হবে। এবার এইখানে এরা সব থেকে সিম্পল মানে স্মলেস্ট ইভেন নাম্বার টু, সেইটা ধরে র্যাঙ্কটা ধরে করছে, ঠিক আছে। এটা কনসিডার দ্য সিম্পলেস্ট পসিবিলিটি n ইজ ইকুয়াল টু টু। n ইজ ইকুয়াল টু টু তে টু যদি বসাই তাহলে একটা টু ক্রস টু ম্যাট্রিক্স আমরা পাচ্ছি। এখানে পাউলি পিন ম্যাট্রিক্স আছে, সিগমা এক্স সিগমা ওয়াই সিগমা জেড। আচ্ছা, আর একটা ইউনিট ম্যাট্রিক্স আছে টু ক্রস টু এর। এখানে আলটিমেটলি দেখো যেটা পাওয়া গেল। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ, টু ধরে যেটা আসছে, টু ধরে আসছে কম্পেয়ারিং 15.35, যেটা 15.35 এ ওই কমিউট অ্যান্টি কমিউটেশন রিলেশন গুলো ছিল, আলফা ওয়ান আলফা টু, আলফা টু আলফা থ্রি, আলফা থ্রি আলফা ওয়ান ইকুয়াল টু জিরো। তো সেইটা থেকে আমরা যেটা পাচ্ছি যে which is the matrices alpha k and beta have similar algebraic properties as the 2 cross 2 Pauli spin matrix। যখন ম্যাট্রিক্স পড়েছিলে পাউলি স্পিন ম্যাট্রিক্স 2 ক্রস 2 এর যে প্রপার্টি গুলো ছিল সেটার সাথে সেম প্রপার্টি পাওয়া যাচ্ছে। সেগুলো কম্পোনেন্ট গুলো হচ্ছে সিগমা এক্স সিগমা ওয়াই সিগমা জেড, ঠিক আছে। However, so long as we deal with 2 cross 2 matrices, we cannot find a representation of more than three anti-commuting quantities, ঠিক আছে। Indeed, because any 2 cross 2 matrix can be expressed as a linear combination of four linearly independent matrices, one can prove that it is not possible to find four matrices as anti-commutes with all sigma x, sigma y, sigma z। ওখানে সিগমা ওয়াই লেখা আছে, সিগমা জেড হবে। আর একটা হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স আই, ঠিক আছে। টু, ওটা অবশ্যই টু ক্রস টু। বলছে indeed because any 2 cross 2 matrix can be expressed as a linear combination of four linearly independent matrices। 2 cross 2 matrix ও চারখানা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট ম্যাট্রিক্সের লিনিয়ার কম্বিনেশন হিসাবে লেখা যায়, কিন্তু 4 নম্বর যে আমার ম্যাট্রিক্সটা সেটার অ্যান্টি কমিউটেশন রিলেশনটা কিন্তু পাওয়া যাবে না। বুঝতে পেরেছো? এখানে কিন্তু আমরা সেম ভাবে আলফা আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি এই তিনটের অ্যান্টি কমিউটেশন রিলেশন পেয়েছি। ফোর্থ কোনো আমরা ম্যাট্রিক্সের অ্যান্টি কমিউটেশন রিলেশন কিন্তু পাইনি। তো n ইজ ইকুয়াল টু টু ধরলে কিন্তু এই অসুবিধা থাকছে। দ্যাটস ওয়াই n ইজ ইকুয়াল টু টু হবে না। তো নেক্সট আমরা থ্রিতে তো যেতে পারবো না, অর্থ হবে না। নেক্সট আমার ইভেন নাম্বার হচ্ছে ফোর। n ইজ ইকুয়াল টু ফোর যদি ধরি আমরা, তাহলে আমরা কিন্তু মানে স্বাভাবিকভাবে টু তে হচ্ছে না, ফোরটা নিশ্চয়ই ফোর্থ ইয়েটা রিলেশনটায় চলে আসবে। So we shall choose a representation in which beta matrix is diagonal. I denotes the unit 2 cross 2 matrix and sigma কে যদি sigma 1 sigma 2 sigma 3 তিনখানা পাউলি ম্যাট্রিক্স হয়, তাহলে 4 cross 4 ম্যাট্রিক্সের যেটা হবে সেটা হচ্ছে মানে 4 cross 4 ম্যাট্রিক্স যেটা হচ্ছে তোমার, কারণ ওর ভেতরে কিন্তু সিগমা কে আছে, সিগমা কে গুলো কিন্তু এক একটা ম্যাট্রিক্স। মনে আছে সিগমা সিগমা এক্স এর ভ্যালু কি, মানে ভ্যালু ঠিক বলবো না, মানে সিগমা এক্স এর ম্যাট্রিক্স ফর্মটা কি বলো? জিরো ওয়ান ওয়ান জিরো, বেশ। আর ভেরি গুড, বাহ খুব ভালো। তাহলে এগুলো কিন্তু সিগমা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আলফা কে ইজ ইকুয়াল টু আলটিমেটলি কি পাওয়া গেল? ট্রেস ভ্যালু কিন্তু জিরো, ঠিক আছে। তো জিরো 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 সিগমা কে জিরো, বিটা ইউনিট মিটারি ম্যাট্রিক্স দিয়ে টু ক্রস টু ইউনিট ম্যাট্রিক্স দিয়ে ডিফাইন করলো, আই জিরো জিরো মাইনাস, যেটা স্যাটিসফাই করছে
রিকোয়ার্ড কন্ডিশন গুলো। অবশ্যই প্রত্যেকটা দেখো, তুমি করে দেখতেও পারো। আলফা কেটা হারমিশিয়ানই হচ্ছে, বিটাটাও হারমিশিয়ান হচ্ছে। তুমি সিম্পলি বিটাটা করে দেখতে পারো, আই জিরো জিরো মাইনাস আই। এটা যদি তুমি ড্যাগার করো তাহলে কি আসছে? সেম আসছে কিন্তু দেখো, আই জিরো জিরো মাইনাস আই আসছে বিটা ড্যাগার। তো বিটাটাও হারমিশিয়ান হচ্ছে। আলফা কেটা করলেও সেম আসবে, আমি বিটাটা সিম্পল বলে ওটা দিয়ে ওটা তোমাকে বললাম করতে। আর আলফা কেটাও হারমিশিয়ান হচ্ছে, তো আলটিমেটলি আমার হ্যামিল্টনিয়ান যেটা সেটা হারমিশিয়ান। আচ্ছা, তো পাউলি স্পিন ম্যাট্রিসেস দিয়ে কিন্তু আমরা এইটাকে মানে এই জিনিসটাকে পেলাম। আচ্ছা, এই যে 15.43 এটাকে ডিরেক্ট রিপ্রেজেন্টেশন বলা হয়। এটা স্পেশালি কনভেনিয়েন্ট টু ডিসকাস দ্য নন রিলেটিভিস্টিক লিমিট অফ ডিরেক্ট ইকুয়েশন, অ্যাজ উই শ্যাল সি ইন সেকশন 15.3 এরপরেই হয়তো আসবে। It is worth noting that the solution of equation 15.35 and 15.36 is not unique, but it can be shown that any set of matrices satisfying the equation. ওই যে 35 আর 36 যে ইকুয়েশনটা ছিল ওইটা বলছে ইউনিক কিন্তু নয়, কারণ ওর জায়গায় তোমার অন্য কিছু হতে পারে। ইউনিক নয় বলতে ইন দ্য সেন্স আর কি, বলতে চাইছে যে কারণ ওটা যে ইকুয়েশনটা থেকে আসছে ওখানে কিন্তু অন্য কিছু হতে পারে। মানে আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি বা আলফা ওয়ান আলফা টু এর যে কমিউট ওর জায়গায় কিন্তু অন্য কিছু হতে পারতো, ইউনিক নয়। কিন্তু ওই জিনিসটা কিন্তু এই আলফা কে আর বিটা স্যাটিসফাই করবেই। ঠিক আছে, বুঝতে পেরেছো? মানে হয় আলফা ওয়ান আলফা টু জিরো হতে পারে, আলফা টু আলফা থ্রি জিরো হতে পারে, আলফা থ্রি আলফা ওয়ান জিরো হতে পারে। অবশ্যই কমিউটেশন রিলেশন গুলো বলছি। ঠিক আছে, কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই আলফা ওয়ানও মানে মানে এই জিনিসটা যে এই আলফা ওয়ান আলফা কে ইজ ইকুয়াল টু জিরো, সিগমা কে জিরো, তো তো আলফা ওয়ান ইজ ইকুয়াল টু কি হবে, জিরো সিগমা এক্স জিরো। ঠিক আছে, এইগুলো সেম ভাবে আর কি মানে ইয়ে করবে, স্যাটিসফাই করবে। দাঁড়া, একটু ধরো। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, এইটা তো হলো ব্যাপারটা। এরপর হচ্ছে ওই সেম জিনিস পার্টিকেলের জন্য আসছে, আর স্পেস সলিউশনের জন্য আসছে। এটা খুব একটা ইয়ে ভাবে হবে না, যেহেতু এখানে তোমার যেটা চার্জ পার্টিকেলের ক্ষেত্রে স্পিন হাফ পার্টিকেল চার্জ কিউ এবং তার ইলেকট্রোম্যাগনেটিক একটা ফিল্ডে মুভ করছে, যার ভেক্টর পোটেনশিয়াল এ, স্কেলার পোটেনশিয়াল ফাই। সেম জিনিস সবকিছু অপারেটর ফর্মে লিখে দেওয়া হলো। ঠিক আছে, আলফা বিটা দিয়ে লিখে দেওয়া হলো, আলফা বিটা এ ফাই দিয়ে লিখে দেওয়া হলো। অপারেটর ফর্মটাকে আবার ওরা ওই ওই ইয়েতে নিয়ে ডেরিভেটিভ ফর্মে নিয়ে এলো, এবং এইটার সাথে কম্প্যারিজন করে এইটার সাথে এই যে লাস্ট যে 15.45 ইকুয়েশনটা এলো, এইটা 15.28 ইকুয়েশনের সাথে কম্পেয়ার করলে 15.28 ইকুয়েশনে কি আছে চলে যাবে। 15.28 ইকুয়েশনে আছে আই এইচ ডেল সাই ডেল টি ইজ ইকুয়াল টু এইচ সাই। তো আর কিছুই না, ওইটার সাথে কম্পেয়ার করার পর যেটা পেলো এইচ ইকুয়াল টু কি মানে হ্যামিল্টনিয়ানটা কি পেলো সেইটাও লিখছে। ঠিক আছে, এটা কিন্তু হ্যামিল্টনিয়ান ফর আ স্পিন হাফ পার্টিকেল অফ চার্জ কিউ, যেটা কিনা একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে আছে। ঠিক আছে, তো তোমাকে কোশ্চেন দিতেই পারে যে আহ, ছোট্ট একটা question, এরকম একটা হ্যামিল্টনিয়ান অফ স্পিন হাফ পার্টিকেল অফ চার্জ কিউ একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে আছে, তার হ্যামিল্টনিয়ানটা তুমি বের করো। তখন কিন্তু জাস্ট তোমাকে ওই দু তিনটে লাইন আর কি ইয়ে করে বের করতে হবে। ঠিক আছে, সোজা জিনিস এগুলো। আচ্ছা, adjoint equation, continuity equation, probability and current density. We have seen above that the wave function psi may be considered as column matrix of the form 15.29. 15.29 এ দেখো কি ফর্মে ছিল,
psi is equal to psi1 psi2 dot 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 psi n, ঠিক আছে? কলাম ম্যাট্রিক্স হিসাবে আমরা এখন ওয়েভ ফাংশনটাকে কিন্তু ডিফাইন করছি, যেখানে i is equal to 4 খানা, ঠিক আছে? 4টে কম্পোনেন্ট আছে, তাহলে 4টে n is equal to 4 এখানে, তাই তো? আমরা n is equal to 4 এই তো পেলাম সবকিছু আলটিমেটলি। n is equal to 2 তে তো হলো না, n is equal to 4 এ পেলাম, ঠিক আছে? তাহলে আর কিছু না, psi1 psi2 psi3 psi4 এবং তাদের সাই স্টারের যেগুলো আমার, ঠিক আছে? ওটাকে যদি আমরা কনজুগেট করি তাহলে কলম ভেক্টর কলম ম্যাট্রিক্স গুলো কি হয়ে যাবে? রো ম্যাট্রিক্স হয়ে যাবে, তাই তো? ঠিক আছে, দেখো সাই ড্যাগার ইজ ইকুয়াল টু psi1 স্টার psi2 স্টার psi3 স্টার, এটা একটা রো ম্যাট্রিক্স হয়ে গেল। আচ্ছা, এটা কিন্তু সাই আই স্টার, ঠিক আছে, সাই ড্যাগার। আচ্ছা, এইবার ইউজিং 15.45 আর ইউজিং 15.46 এই দুটোকে ইউজ করে আমরা যেটা পাচ্ছি যে সাই স্টারটাও অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট এ বি অ্যান্ড পিওপি আর হার্মিশিয়ান, আমরা এটা তো জানি স্বাভাবিকভাবে। এ আলফা, এই সরি এ বি নয়, আলফা বিটা আর পিওপি এগুলো পিওপি তো অটোমেটিক্যালি হার্মিশিয়ান ছিলই, আলফা বিটাটাও হার্মিশিয়ান হতে হবে কারণ এইচটা হার্মিশিয়ান হ্যামিল্টনিয়ান। তো এই তিনটে যেহেতু হার্মিশিয়ান, তাহলে সাই স্টার এই সাই ড্যাগার এটাও ওই ইকুয়েশন, সাই যে ইকুয়েশনটাকে স্যাটিসফাই করেছে, সাই ড্যাগারটাও স্বাভাবিকভাবে ওটাকে স্যাটিসফাই করবে, ঠিক আছে? তাহলে সাই ড্যাগার দিয়ে আমরা ইকুয়েশনটা লিখে ফেললাম। এবার ডান দিকে এইচ এর যে আমার ভ্যালুটা সেটা বসিয়ে দিলাম, যেটা 15.46 থেকে পেয়েছি, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা তাহলে ডিফাইন করছি প্রবাবিলিটি ডেন্সিটি, ঠিক আছে? দ্য কোয়ান্টিটি পি, সেটা কি সাই স্টার সাই, মানে হচ্ছে সাই আই মড স্কয়ার, আই আসছে না, চারখানা কম্পোনেন্ট। এটা কিন্তু এখন যেটা কেজি ইকুয়েশনের ক্ষেত্রে আসছিল, মাইনাসের ব্যাপারটা আসছিল, এখন কিন্তু সেই ব্যাপারটা আসছে না, কোনোভাবেই আসছে না। তুমি দেখো সাইজটা সাই করে দেখো, এখানে কোনো স্কোয়ার, আগেরটা কিন্তু স্কোয়ার টার্ম ছিল, ওইটাই মেন প্রবলেম করছিল, তাই না? এইটা আমি বলেছি এটা স্কোয়ার টার্ম থাকবে না, মানে কোনো ডেরিভেটিভের স্কোয়ার বা কিছু, মানে পুরোটাই ফার্স্ট অর্ডার যাচ্ছে, লিনিয়ার যাচ্ছে, ঠিক আছে? সেই কারণে কিন্তু সেই সমস্যাটা এখানে হয়নি, এটা ক্লিয়ারলি পজিটিভ and can be interpreted as a position probability density in the same way that psi square, mod psi square is the position probability density for non-relativistic Schrodinger equation. Non-relativistic এর ক্ষেত্রে যেরকম ছিল, এইখানে কিন্তু সেই জিনিসটা খাটছে। By multiplying 15.45 on the left by psi, সাইড আকার দিয়ে ওই সাই এর যে ইকুয়েশনটা ছিল সেইটাকে যদি মাল্টিপ্লাই করি, অ্যান্ড 15.48 যেটা, সেইটাকে যদি সাই দিয়ে মাল্টিপ্লাই করি, ঠিক আছে? এখানে অপারেটর, এখানে তো ওই ফাংশনে মাল্টিপ্লিকেশন হচ্ছে, কথাটা দেখো লেখা আছে বাই মাল্টিপ্লাইং অন দ্য লেফট, এখানে কিন্তু ডিরেকশনটা দেওয়া আছে, মানে 15.48 এ আমরা লেফটে সাই স্টার করবো, সরি 15.45, মানে 15.45 এ কি আছে দেখো, 15.45 এ আছে আই এইচ কাট ডেল ডেল টি সাই, তো এখানে বলেছে সাই স্টার দিয়ে মাল্টিপ্লাই করব লেফটে, মানে সাই এর আগে, মানে সাই এর বাদিকে সাই স্টারটা আসবে, ঠিক আছে? মানে আই এইচ কার ডেল ডেল টি অফ সাই স্টার সাই, বুঝতে পেরেছো? আর পরেরটা মানে 15.48 কিন্তু আমরা সাই দিয়ে রাইটে করব, ঠিক আছে? মানে সাই ড্যাগার সাই, সরি আমি স্টার বললাম বোধহয় আগেরটা, সাই ড্যাগার হবে ওটা। আর যাতে সাই ড্যাগার সাই, মানে ফার্স্টে যেন ড্যাগারটা থাকে, ঠিক আছে? সেইভাবে, নাহলে তো মানে কম্পেয়ার হবে না, ঠিক আছে? মাইনাস মানে ব্যালেন্স হবে না যে। তাহলে দেখো আলটিমেটলি যে কন্টিনিউটি ইকুয়েশনটা আসছে ডেল টি, পিটাকে তো ডিফাইন করে দিচ্ছি সাইজটা সাই, তো সাইজটা সাইডের লেফট হ্যান্ড সাইড গুলো ডেল টি হয়ে গেল, প্লাস তোমার গ্রেডিয়েন্ট অফ সাই ড্যাগার সি আলফা সাই, ওইটা আছে,
মানে ওইটা কি আর কিছুই না। ওটা কি জে হয়ে যাবে। তাই তো? কারেন্ট ডেনসিটি ভেক্টর যেটা। তো জে হলো psi star C alpha psi as a probability current density. The equation 15.50 takes the form of continuity equation. তো দেখলাম continuity equation থেকেই তো আমরা যেটাকে ডিফাইন করলাম। ঠিক আছে? আরেকটা জিনিস এখানে হচ্ছে সি আলফা, এটাকে আমরা ভেলোসিটি অপারেটর দিয়ে মানে ভেলোসিটি অপারেটর হিসাবে এটাকে ইন্টারপ্রেট করতে পারি। ঠিক আছে? স্টেশনারি স্টেট সলিউশনের ক্ষেত্রে ঠিক সেম। এ আর ফাইটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট। তাহলে সেম ভাবে সাই আর টি সেটাকে একটা স্টেশনারি স্টেটের একটা ওয়েভ ফাংশন প্লাস একটা টাইমের ওয়েভ ফাংশন দিয়ে ডিফাইন করলাম। এখানে সাই এরও স্বাভাবিকভাবে চারখানা ভ্যালু, মানে চারখানা ভ্যালু না কম্পোনেন্ট। ঠিক আছে? তাহলে চার কম্পোনেন্টের একটা কলম ম্যাট্রিক্স। আচ্ছা, ফর্ম 15.45 আর 15.53 ওই একই, মানে আগেরটার ক্ষেত্রে যেটা হয়েছে এখানে সাই এর ক্ষেত্রে সেই জিনিসটাই হচ্ছে, খালি টাইম গুলো কিন্তু বাদ চলে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এবার let us write the four components spinor psi in terms of two components spinor psi a psi b দিয়ে দিল। চারটে কম্পোনেন্টকে দুটো কম্পোনেন্ট করে নিল, যেখানে psi a হচ্ছে ওপরেরটা 1 আর 2 আর psi b টা হচ্ছে 3 আর 4। ঠিক আছে? আচ্ছা, এইবার ইউজিং দ্য রিপ্রেজেন্টেশন 15.43 15.43 তে কি রিপ্রেজেন্টেশন ছিল? আচ্ছা, আলফা কে ছিল 0 আলফা 0 সিগমা কে 0 আর বিটা ছিল I00 - ঠিক আছে? তো সেইটা সেই রিপ্রেজেন্টেশনটা আমরা ইউজ যদি করি তাহলে টু কম্পোনেন্টস পাই না। আলফা এই সাই এ আর সাই বি আর ফাউন্ড টু স্যাটিসফাই দ্য টু কাপেলড ইকুয়েশন। যে ইকুয়েশনটা হচ্ছে ই সাই এ, মানে ই এর জায়গায় কিউ পাই প্লাস এম সি স্কোয়ার হয়ে যাবে, যেটা আগেও আমরা করেছি। ঠিক আছে? আর এই ভ্যালুটা আর কি বসিয়ে দিলাম। ফাউন্ড টু স্যাটিসফাই টু কাপেলড ইকুয়েশন। কিউ ফাই মানে ই ড্যাশ যেটা ছিল কিউ ফাই প্লাস এম সি স্কোয়ার, মনে আছে আগের বার যেটা স্টেশনারি স্টেট ইকুয়েশনে করলাম ওই জিনিসটাই, সাই এটাও স্যাটিসফাই করছে এবং সাই বিটা স্যাটিসফাই করছে, কিন্তু মনে রাখবে সাই এ কিন্তু আলাদাভাবে স্যাটিসফাই করছে না, সাই বি আলাদাভাবে স্যাটিসফাই করছে না। দুটো কিন্তু কাপেলড, মানে একটা ইকুয়েশনে সাই এ সাই বি রয়েছে, মানে দুটো ইকুয়েশনের মধ্যে প্রত্যেক ইকুয়েশনে সাই এ সাই বি রয়েছে, এটা কিন্তু কাপেলড। ঠিক আছে? মানে এক্স আর ওয়াই দিয়ে রয়েছে। So বলছে this equation will be used in the section 15.6 to study non-relativistic limit of the direct equation. 15.2 এই শেষ হলো, 15.6 হচ্ছে derivation। এরপর হচ্ছে কোভ্যারিয়েন্ট ফর্মুলেশন অফ ডিরাক থিওরি। তোমার তো ইয়ে চলে আসছে, এগুলো তো তোমার মনে নেই বলছো। ওই কোএফিসিয়েন্ট দিয়ে ওগুলো মনে আছে? ফোর ভেক্টর, তুমি তো বলছো ওগুলো ঠিক করা নেই। কোভ্যারিয়েন্টটা ওই ফোর ভেক্টর দিয়েই কিন্তু আসবে, এটা তোমার নোটেও বোধহয় কোভ্যারিয়েন্টটা ফোর ভেক্টর দিয়ে করা আছে। আচ্ছা, কোভ্যারিয়েন্ট ফর্ম অফ ডিরাক ইকুয়েশনও ওই নোটেশন দিয়েই করা আছে এখানেও তাই। ঠিক আছে, ফোর ভেক্টরটা একবার তুমি পড়ার চেষ্টা করো। ঠিক আছে? আমি পরের দিন আমি তোমাকে ফোর ভেক্টরটার বেসিক জিনিসগুলো একটু আমি বলে দেবো, কারণ ওই এই জায়গাগুলো ফোর ভেক্টর দিয়ে আছে। ঠিক আছে, ওটা না করলে বাকিগুলো তো পরের গুলো তো করা যাবে না। আজকে কি হলো, কেজি ইকুয়েশন হলো, নেগেটিভ এনার্জি কনসেপ্টটা হলো, অ্যান্টি পার্টিকেল কনসেপ্টটা হলো, ডিরাক ইকুয়েশন হলো, অ্যাডজয়েন্ট কোভ্যারিয়েন্ট ফর্মের হলো। কোভ্যারিয়েন্ট ফর্ম গুলো এখনো হয়নি। ঠিক আছে, এরপরে হচ্ছে প্লেন ওয়েভ সলিউশন আছে, পিক ম্যাগনেটিক মোমেন্ট আছে। ক্লাস শুরু হয়েছে তো?